আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে হাজির হয়ে গেছি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির আজকে ম্যারাথন ক্লাস নিয়ে। আজকে প্রথম ম্যারাথন ক্লাস। ধারাবাহিকভাবে তোমাদের হচ্ছে 25 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন তোমাদের হচ্ছে ম্যারাথন ক্লাসগুলো হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাকে একটু দ্রুত কনফার্ম করে জানাবা যে ভাইয়া আমার কথা কি তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। একটু ছোট্ট করে আমাদেরকে কমেন্ট করে জানাবা প্রিয় ভাইরা। জাস্ট তুমি তোমার বন্ধুকে একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে সবাই মিলে আজকে ক্লাসটা করতে পারি। যে বাজার আমাদের সাথে যুক্ত হয়ে গেছে অলরেডি, আজকের ক্লাসের স্লাইডটা তোমাকে দিতে যাচ্ছি। তোমরা জাস্ট কি করবা, জাস্ট একটু ক্লাসে শেয়ার দিয়ে বন্ধুকে একটু মেনশন করে দাও। আমরা সবাই মিলে আজকের এই সেশনটা করব, অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যেইগুলো দরকার তোমাদের, যেগুলো আসবে। অর্থাৎ তুমি জানো যে বাংলাতে তোমার হচ্ছে 20 মার্ক, কয় নম্বর ভাইয়া? লং টাইম একটা ক্লাস হবে। 20 নম্বরের জন্য তোমাকে 20 নম্বরে 20 পেতে হলে টেকনিকটা কি ফলো করতে হবে, কিভাবে লাস্ট সময়গুলো পার করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে, পাশাপাশি তুমি প্রুভ করতে পারবে যে আসলে তুমি যোগ্য ছিলা। জাস্ট 100 পজিশন, মানে 100-র মধ্যে তুমি থাকবা, এই প্রতিশ্রুতি তুমি যদি প্রতিজ্ঞা করতে পারো তাহলে দেখবা অবশ্যই থাকবা। এবং ক্লাসগুলো কোন টেকনিকে ফলো করবা, কোনগুলো দেখবা, সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। ওকে, দেখতে পাচ্ছি ইতিমধ্যে যুক্ত হয়ে গেছো। প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, জাস্ট একটু বন্ধুকে মেনশন দিবা, ক্লাসটা একটু শেয়ার করে দিবা। আমরা সবাই একসাথে ক্লাসটা করব। ওকে, দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমার সাথে অনেকে যুক্ত হয়ে যাচ্ছ। তো আজকে যে স্লাইডগুলো তোমাকে জাস্ট দেখাই, যে অনেকগুলো স্লাইড আছে, তোমরা জাস্ট ক্লাসগুলো করবা এবং তোমাদের সবাইকে এই স্লাইডটা দিয়ে দিব, যাতে তোমরা ভর্তি পরীক্ষা আগে একটু প্রিপারেশনটা বুঝাতে পারো। তোমরা জানো যে এইখানে তোমার হচ্ছে 200 মার্কের পরীক্ষায়, কত মার্কে? 200 নম্বরের পরীক্ষায়। এই 200 নম্বর আসলে কিভাবে মান বন্টনটা সেটা তোমরা জানো, অলরেডি বলে ফেলছি তোমাদেরকে। এই 200 নম্বরের মধ্যে 100 নম্বর হচ্ছে তোমার জিপিএ, আর 100 হচ্ছে এমসিকিউ। তোমাকে পরীক্ষা দিয়ে মেরিট পজিশন ভালো করে তোমাকে কি করতে হবে, ভালো পজিশনে যাইতে হবে। তো একটু দ্রুত তোমরা তোমাদের বন্ধুকে একটু জাস্ট মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও, আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করি। ওকে, ঠিক আছে ভাইরা, অনেকে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ অনেকগুলো স্লাইড নিয়ে হাজির হয়েছে। এগুলো সবগুলো আস্তে আস্তে তোমরা ধীরে ধীরে পাবা এবং সবগুলো তোমাদের সলভ করাই দিব, যাতে করে তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার পর এখান থেকে সর্বোচ্চ কমন পাও এবং পরীক্ষার মধ্যে যাতে সঠিক উত্তরটা করতে পারো। ঠিক আছে, সঠিক উত্তরটা তুমি করতে পারো। তাহলে আমরা আসি। আর প্রথমে আমরা আসি, বাংলা হচ্ছে আমার কত নম্বর ভাইয়া? বাংলা হচ্ছে আমার 20 নম্বর। কত নম্বর? 20 নম্বর। এই 20 নম্বরের মধ্যে তুমি দেখবা বিগত বছরের প্রশ্ন, তুমি দেখো বিগত বছরের প্রশ্ন তুমি বাইর করলে দেখবা এখান থেকে কোন টাইপের কোশ্চেন গুলো হয়েছে, কোন টাইপের কোশ্চেন গুলো আসছে। তুমি দেখবা গদ্য পদ থেকে, বুঝছো? গদ্য আর হচ্ছে পদ্য থেকে পরীক্ষায় বেশি কোশ্চেন আসছে। গ্রামার থেকে, অর্থাৎ ব্যাকরণ থেকে আছে 2টা বা 3টা কোশ্চেন আসছে। অর্থাৎ 20টা কোশ্চেনের মধ্যে 2টা বা 3টা কোশ্চেন তোমার হচ্ছে ব্যাকরণ থেকে আসছে, আর বাকি সবগুলো আসছে আমার গদ্য পদ থেকে। তাহলে আজকের স্লাইডে আমরা আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমার বাংলা গদ্যাংশ, বুঝছো? বাংলা গদ্যগুলো সুন্দর মধ্যে দেখাবো, কোন কোন জিনিসগুলো টাচ করবা তুমি, কোন কোন জিনিসগুলো সমাধান করবা, সবগুলো তোমাদেরকে দেখাবো। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় যাদের শেষ ভরসা, ভালো একটা পজিশন, ভালো একটা সাবজেক্ট, ভালো একটা কলেজে পড়াশোনা করবা, তার জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে ভাই আমি শুরু করছি। হ্যাঁ, আমি শুরু করছি, তোমাদের সাথে যাত্রা শুরু করছি। লং টাইম একটা ক্লাস হবে, একেবারে যারা এই শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চলবে সবাই সাথে থাকবা। তোমরা একেবারে অনেকগুলো জিনিস একসাথে আয়ত্ত করতে পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ভাইয়ার, আমার ধীরে ধীরে ক্লাস ঢুকতেছি। প্রথম কোশ্চেন আমি আসি। আমার ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে কি, দেখা যাচ্ছে এখানে এটা কেন গুরুত্বপূর্ণ। আমি জাস্ট বিগত বছরের প্যাটার্নটা ফলো করছি, ওই প্যাটার্ন অনুযায়ী তোমাদের ক্লাসটা করাবো। ওই প্যাটার্নটা ফলো করে তোমাদের প্রশ্নগুলো সাজানো হয়েছে। তুমি কি করবা, অ্যান্সার গুলো দিবা, পাশাপাশি হচ্ছে তোমাকে এই সাথে আর গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সাথে বলে দিব। তো কি বলছি, প্রথম কোশ্চেন হচ্ছে আমার বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা, এখানে বলা হয়েছে। এখন বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস কোনটা, হ্যাঁ কোনটা এটা বলা হয়েছে। এটা কার ভাইয়া? তুমি জানো, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখন এই যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, এটা তোমাদের ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন আসছে।
গত বছর তুমি দেখো 20টা কোশ্চেন তুমি পড়লে দেখবা যে এখানে কবি পরিচিতি কোশ্চেন আসছে, কোন কবিতার নাট্য কোনটা, কাব্য কোনটা, উপন্যাস কোনটা, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। তো সেই ধারাবাহিকতা রেখে তোমাদেরকে বলতেছি যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা। হ্যাঁ, অলরেডি তোমরা উত্তর বলে ফেলছো দেখা যাচ্ছে। হ্যাঁ, সি নাম্বারটা, সেটা হচ্ছে কি দুর্গেশ নন্দিনী। কার ভাইয়া? তার হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিম, হ্যাঁ বঙ্কিম চন্দ্র, হ্যাঁ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার হচ্ছে কি ভাইয়া এই সি নাম্বারটা দুর্গেশ নন্দিনী। কি ভাইয়া? দুর্গেশ নন্দিনী হচ্ছে ওনার তোমার হচ্ছে বাংলা সার্থক উপন্যাস। এটা কি বাংলা সাহিত্যের একটা সার্থক উপন্যাস, আর এটা কার লেখা? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ঠিক আছে ভাইরা, উত্তর অলরেডি অনেকে দিয়ে ফেলছো, ধন্যবাদ তোমাদেরকে। আমি আমার পরবর্তী কোশ্চেন আসি, 3 নাম্বার কোশ্চেন। খেয়াল করো, 3 নাম্বার কোশ্চেনের মধ্যে বাংলা ব্যাকরণ থেকে আসছে। গত বছরের প্রশ্ন দেখবা, গত বছর প্রশ্ন আসছে সত্য বিধান থেকে। কি দেখে ভাইয়া? সত্য বিধান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। গত বছর আসছে সত্য বিধান থেকে। এখন সত্য বিধান থেকে যে কোশ্চেনটা আসছে সেইটা ধারাবাহিকতায় অনুসরণ করে সেই প্যাটার্নটা ফলো করে এই প্রশ্নটা তোমাকে দিলাম। তুমি করো দেখি উত্তরটা, তোমার সাথে আমার সাথে করে ফেলবা। কি বলছে দেখো, কোন দুটিতে স্বভাবতই মূর্ধন্য আর মূর্ধন্য স হয়েছে? মূর্ধন্য এবং মূর্ধন্য স হয়েছে। এখন এই যে কোশ্চেন যেটা বলা হয়েছে একটু খেয়াল করো তো। তোমরা যারা নত্য সত্যবিধান বোঝো না, পারো না, তাদেরকে একটু শিখাই দেয়। দেখো, নত্যবিধান আর সত্যবিধান মানে কি, এই মূর্ধন্যটা কোন জায়গায় ব্যবহার হবে আর এই মূর্ধন্য স্বরটা কোন জায়গায় ব্যবহার হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন এটা আলাদা করার নিয়ম কেন? এটা নিয়ম নাই কেন? দন্তন্য নিয়ম নাই কেন? তালব্য নিয়ম নাই কেন? কারণ এগুলো হচ্ছে এক্সক্লুসিভ, এগুলো হচ্ছে আলাদা, এগুলো কি একটু আলাদা আলাদা প্যাটার্ন, সেজন্য এগুলো ব্যবহার আলাদা। কারণ বাংলায় যখন অপশন দুটো থাকবে তখন আমি কোনটা ইউজ করবো? অপশন দুইটা, এই নাও আছে এই নাও আছে, দুইটা উচ্চারণে সেম, এবং কোনটা ব্যবহার করবো সেই হিসাবে এই নিয়ম বানানো হয়েছে আর কি। এখন স্বভাবতই মূর্ধন্য মানে কি? স্বভাবত মূর্ধন্য এর মানে হচ্ছে যেটা নিয়ম মানে নাই কেন, নিয়ম না মেনে হয়েছে, নিয়ম না মেনে হয়েছে। এখন নিয়ম না মেনে হয়েছে কোনটা? দেখো, নিয়ম না মেনে হয়েছে কোনটা একটু বুঝাই তোমাকে। দেখো, আমরা কি জানি? আমরা জানি রি, রিকার, র, রেফ, র ফলা আর হচ্ছে মূর্ধন্য স। এগুলোর পরে কি হয়? মূর্ধন্য হয়। এখন দেখি রামায়ণের মধ্যে কি আছে। রামায়ণের মধ্যে নিয়ম অনুযায়ী হয়েছে র আছে, এখানে পরে পবর্গীয় বর্ণ আছে, 29 আছে, পরে মূর্ধন্য হয়েছে। এটা একটা বাংলা বানানের নত্য সত্যবিধানের একটা নিয়ম। উৎকৃষ্ট মধ্যে দেখো রিকার আছে, পরে মূর্ধন্য স হয়েছে, এটাও মানছে, এটা কি হয়েছে? নিয়ম মানছে। কারণ এই যে বললাম রিকারের পর মূর্ধন্য বা মূর্ধন্য স হবে, মূর্ধন্য স হবে। এরপর আসি, তাহলে উৎকৃষ্ট শেষ। তাহলে এটা কি হয়েছে? নিয়ম অনুযায়ী হয়েছে। বাদ, তাহলে এটা এখানে বলছে নিয়ম অনুযায়ী হয় নাই, মানে স্বভাবতই হয়েছে, গঠনটাই এরকম, নিয়ম মানে নাই কা। 2 নাম্বার দেখি, বর্ণনার মধ্যে দেখো, খেয়াল করো বর্ণনার মধ্যে কি আছে? রেফ আছে, রেফের পর কি হয়েছে ভাইয়া? মূর্ধন্য হয়েছে, তার মানে নিয়ম মেনেছে, শেষ। এটাও বাদ, এই দুইটা বাদ। পরে আসি কৃপণে আসি, কৃপণের মধ্যে রিকার আছে, প আছে, পবর্গ বর্ণ আছে, আবার রেফের পর মূর্ধন্য হয়েছে, মানে এটাও নিয়ম মানছে, এটাও বাদ। বাকি রইলো কোনটা? বাকি রইলো ডি নাম্বারটা। তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার। কত ইজি। তাহলে উত্তর কোনটা আমার? উত্তর হচ্ছে ডি নাম্বারটা। বুঝতে পারছে কেমন হলো উত্তর? কেমন হলো? ওকে, তাহলে উত্তর বুঝে ফেলছো। উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার গণনা আর পাষাণ। গণনা আর পাষাণ, কারণ হচ্ছে এখানে মূর্ধন্য হয়েছে, তারপরেও সঠিক, কারণ এখানে রি র সে কিচ্ছু নাই, বাট এখানে মূর্ধন্য হয়েছে, আবার এখানে মূর্ধন্য স হয়েছে, এটাও সঠিক। তাহলে এগুলো নিয়ম মানে নাই, নিয়ম না মেনে হয়েছে, দ্যাট মিনস এগুলো হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে ভাইরা? ওকে, এগুলো হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, এরপর আসি আমার 4 নাম্বার কোশ্চেন চলে আসি। 4 নাম্বার কোশ্চেনের মধ্যে কি বলা হয়েছে? 4 নাম্বার কোশ্চেনের মধ্যে বলা হয়েছে বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ কয়টা? কত ইজি কোশ্চেন। তোমার কাছে মনে হইতে পারে ভাই জাতীয় বিশ্ববিদ্যালয় এত ইজি কোশ্চেন করে? হ্যাঁ করে, হ্যাঁ করে, আচ্ছা হ্যাঁ করে। একটু খেয়াল করো, বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ কয়টি? কি বলছে? ব্যঞ্জন বর্ণ কয়টি? এই হিসাব করলে যদি বলা হয় তাহলে উত্তর তুমি কি বলবা? 39টা বলবা। কি বলবা? 39টা। ওকে, তাহলে বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টা ভাইয়া? ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমার কয়টা? 39টা। কয়টা ভাইয়া? 39টা, ডি নাম্বারটা। এগুলো লাড়াছাড়া দিচ্ছে আর তুমি হয়তো পারো, তুমি এগুলো অনেক পারো। দেখবা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা পাওয়ার পরে তুমি দেখবা অনেকগুলো পারতেছো, অনেকগুলো তুমি পারতেছো, বুঝছো? অনেকগুলো পারতেছো। তাহলে উত্তর হচ্ছে 39টা। পরে আসি, পরে কি বলছে? সত্য বিধানের ব্যতিক্রম কোনটা? মানে কি? প্রশ্ন বোঝো, প্রশ্নটা বোঝার চেষ্টা করো। কি বলছে? সত্য বিধানের ব্যতিক্রম মানে আলাদা নিয়ম। তার মানে কি? ব্যতিক্রম সত্য বিধান মানে কি? স্বয়ের ব্যবহারের নিয়ম, এই নিয়ম ব্যতীত, অর্থাৎ নিয়ম ছাড়া যেটা হয়েছে সেটা উত্তর। এবং নিয়ম ছাড়া কোনটা হয়েছে? অফিস বানানোর মধ্যে দন্তস্য হয়েছে, কারণ কি?
অভ্যাস বানানের দন্তেশ হয়েছে কারণ এটা যে এখানে ইংলিশ শব্দ বা ইংরেজি শব্দ বা বিদেশি শব্দ, যার কারণে এখানে দন্তেশ হয়েছে, এটা শেষ নিয়মের হয়েছে, এটা নিয়ম মানছে। পরে সুষ্ঠু, সুষ্ঠু বানানের মধ্যে কি হয়েছে আমরা পড়ছি না ভাইয়া, ট বর্গ ধ্বনির আগে কি হয়, ট বর্গ মানে কি ট, পরে ঠ, পরে ঢ, ডহর হচ্ছে মূর্ধন্য, এইগুলোর আগে সবসময় মূর্ধন্য হয় বা মূর্ধন্য স হয়। এখন দেখো তো ঠ, ঠ খেয়ে ট বর্গ বনো না, তাহলে এটা নিয়ম মানছে, এটাও বাদ, এই দুইটাই বাদ। হ্যাঁ, পরে আসে দুষ্কর, দুষ্করের মধ্যে কি আছে আমরা এটাও পড়ছি যে রস্যকারের পরে, রস্যকার বা রসিকারের পরে মূর্ধন্য স হয়, তা দুষ্কমানের মূর্ধন্য স হয়েছে, এটাও নিয়ম মেনে হয়েছে। বাট ভাষা বানানোর মধ্যে কোন নিয়মে মূর্ধন্য স হইলো, আমরা কি কখনো পড়ছি আকারের পর মূর্ধন্য স হবে না, পড়ি নাইকা, তার মানে এখানে মূর্ধন্য স হয়েছে, তার মানে কি সত্য বিধান ব্যতীত, মানে কি ব্যতিক্রম নিয়ম হচ্ছে এই ভাষা, এই ভাষা। ওকে, তাহলে উত্তর হচ্ছে এই নাম্বারটা কি ভাইয়া, উত্তর হচ্ছে আমার এই নাম্বার, সেটা হচ্ছে ভাষা। ওকে, পরবর্তী কোশ্চেন আসি। পরবর্তী কোশ্চেন কোনটা, পরবর্তী কোশ্চেন হচ্ছে আমার এই যে এটা। হ্যাঁ, এটা কি বলতেছে, বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ কয়টি, ব্যঞ্জন বর্ণ আমার কয়টি, দেখো ব্যঞ্জন বর্ণ কয়টি, এটা তো দেখলাম একটু আগে। হ্যাঁ, এটা দেখ, এইটা আসে, এখানে দেখলাম। এখন এটা আসি, এই যে এটা সত্যবিধান অনুযায়ী, সত্যবিধান অনুযায়ী নিচের কোন বানানটি ভুল, কি বলছে কোন বানানটা ভুল, বুঝছো কোন বানানটা ভুল, এটা বলতে মানে এই করছে আর কি। এখন একটু চিন্তা করো তো ভাই, সত্যবিধান অনুযায়ী নিচের কোন বানানটা ভুল, একটু দেখি। আশা বানানটা যেটা আছে, এই বানানটা একটা, মনীষা, উষা আর অভিষেক, অভিষেক বানানের মধ্যে অভিষেক, আশা বানানের মধ্যে মূর্ধন্য স হয়, এটা নিয়মিত হয়েছে। মনীষা বানানটা এভাবেই লেখে, এটাও হয়েছে। উষা বানানটা এভাবে লেখে, এটাও হয়েছে। বাট অভিষেক বানানটা আমরা কিভাবে লিখি, অভিষেক, এইভাবে লেখে অভিষেক। এখন প্রশ্ন হতে পারো ভাই অভিষেক বানানের মধ্যে মূর্ধন্য স কেন হবে, কারণ কারণ এই যে রসিকার আছে এখানে, আমি একটু আগে বলছি রসিকার আর হচ্ছে রস্যকার, এগুলোর পরে মূর্ধন্য স হয়। জাস্ট এটা মনে রাখবা তুমি। যেমন দেখো, যেমন তোমাকে বুঝাই বলি, যেমন দেখো পুরস্কার, খেয়াল করো তো, পুরস্কার বললাম এখানে দন্তস্ব, পুরস্কার বলছি দন্তস্ব। হ্যাঁ, কিন্তু যদি বলি পরিষ্কার, কি বলি পরিষ্কার, তখন আবার মূর্ধন্য স। দেখো কেন মূর্ধন্য স, এটা হলো কেন একটু বুঝাই বলি তোমাকে। দেখো, একটা হচ্ছে পুরস্কার আর একটা পরিষ্কার, পুরস্কার একটা, পরিষ্কার একটা। পুরস্কারের মধ্যে এনে র আছে, র এর পরে দন্তস্ব, মানে কি আকার নাই রসিকার নাই, মানে এই দন্তস্ব লাগে কি হয়েছে আকার নাই রসিকার নাই, সরি রসিকার না বা রসিকার নাই, যার কারণে দন্তস্ব হয়েছে। কিন্তু এই মূর্ধন্য স যে হইলো, কারণ হচ্ছে এই রয়ের সাথে কি আছে রসিকার আছে, যার কারণে এখানে মূর্ধন্য স হয়েছে। যদি পুরস্কারে এখানে রসিকার থাকতো তখন মূর্ধন্য স হইতো। তার মানে রসিকার আর রসিকারের পরে মূর্ধন্য স হয়, আর না থাকলে দন্তস্ব হয়, না থাকলে কি হয়, না থাকলে দন্তস্ব হয়। এই নিয়মে পড়বা সুন্দর মতো, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে আমার কি অভিষেক, উত্তর হচ্ছে আমার অভিষেক। ওকে প্রিয় ভাইরা, হয়ে গেছে, এটা পেরেছ, পারবা ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, এরপর আসি। দেখো ভাইয়া এরপরে কি বলছে, এরপরে বলাইছে, এটা দেখলাম আমরা, এটা দেখবো, এটা দেখলাম। এখন আসি কি বলছে, খেয়াল করো তো ভাইয়া। দেখো এখানে বলছে বঙ্কিমচন্দ্র রচিত, কি বলছে বঙ্কিমচন্দ্র রচিত ইংরেজি উপন্যাস কোনটা, এটা তোমরা সবাই পারো, এটা তোমরা সবাই পারো বা পারবা, কারণ হচ্ছে তোমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছ, যাচাই বাছাই করছো, দেখছো, জানছো। এখন দেখো বঙ্কিমচন্দ্র রচিত ইংরেজি উপন্যাস কোনটা, এটা কি রাজমোহন ওয়াইফস, কি ক্যাপটিভ, ক্যাপটিভ লেডিস, নাকি হচ্ছে সুলতান ড্রিমস, নাকি হচ্ছে টিন ড্রিম, কোনটা? হ্যাঁ, তোমরা অলরেডি এটা উত্তর পড়ছো, জেনেছ, শিখেছো, তোমরা শিখছো। হ্যাঁ ওকে, তাহলে উত্তর কি, সেটা হচ্ছে রাজমোহন ওয়াইফস। এই যে এটা, এই নাম্বারটা তোমরা জানো, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, এটা একটা ইংরেজি, এটা কি একটা হচ্ছে উপন্যাস, এটা ইংরেজি উপন্যাস, উত্তর হচ্ছে এটা ইংরেজি উপন্যাস। ঠিক আছে ভাইরা, তুমি তোমার বন্ধুকে একটু মেনশন দিও, ক্লাসটা শেয়ার দিয়ে আপনি রেখে দিও, যাতে ভর্তি পরীক্ষার আগে একবার দেখে যেতে পারো, যাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলে যাওয়ার আগে একবার দেখে যেতে পারো তুমি। ওকে, পরে দেখো, পরেরটা আসি, 9 নাম্বার কোশ্চেন আসি। কি বলতেছে এখানে, বলতেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসন, জন্মসন। দেখো গত বছর আসছে কিন্তু কোশ্চেন, বুঝছো, জন্মসাল থেকে একটা প্রশ্ন আসছে, আবার বলতেছে। তাহলে তুমি কি কি করবা, তোমাকে যে যে প্যাটার্ন দেখাচ্ছি তুমি বইয়ের মধ্যে এগুলো পড়ে ফেলবা অলরেডি। হ্যাঁ, আর আমি তোমাকে দেখাই দিচ্ছি, এগুলো শিখে ফেলবা সুন্দর মতো। ওকে, পরে দেখো কি বলছে, বঙ্কিম অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসন, জন্মসন মানে কি জন্ম সালটা, এটা কি 1861, এটা কি তোমার হচ্ছে 1800 কত বলছে, 1868, 70, 1872,
কোনটা হবে উত্তর? হ্যাঁ, অনেকে বলে ফেলছে, সেটা হচ্ছে কি 1800 আমার কত 61 সালে উনি জন্মগ্রহণ করেন। মনে রাখবে 1861 সালে উনি কি করেন? উনি জন্মগ্রহণ করেন। তাহলে সেই হিসাবে উত্তর হচ্ছে আমার কত? এই নাম্বার। তাহলে আমি বলে দিচ্ছি, যেগুলো সবগুলো দেখাচ্ছি এই সবগুলো আবার কি করবো? রিকল করবো আমরা কিছুক্ষণ পরে, আবার রিকল করবো। কারণ কারণ হচ্ছে তুমি পড়তেছো ভুলে যাচ্ছ, যাতে আবার রিকল করে আমার মনে নিয়ে আসতে পারি, মনে করতে পারি। ঠিক আছে, ওকে। পরে আসি ভাইয়া। পরে কি বলছে দেখো, পরে এখানে আসি একটু। এখানে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে বাংলা স্বরবর্ণে কার কতটা? কার তো বোঝা, কার মানে গাড়ি না, কিন্তু এটা কিন্তু গাড়ি না। হ্যাঁ, কি বলছে? বাংলা স্বরবর্ণের মধ্যে কার চিহ্ন আর কি, হ্যাঁ, কার চিহ্ন কয়টা? কার মানে কি? কার মানে কি ভাই? কার মানে হচ্ছে যে যেমন বলি না আকার, হ্যাঁ, পরে রসিকার, পরে দীর্ঘিকার, হ্যাঁ, পরে রসুকার, দীর্ঘকার, রিকার, একার, হ্যাঁ, ওইকার, এরকম। এই যে এরকম কার কয়টা ভাইয়া? এরকম কার চিহ্ন হচ্ছে 10টা। কয়টা ভাইয়া? 10টা। তাহলে সেই হিসাবে উত্তর হচ্ছে আমার এই নাম্বারটা, এটাই আমার এই নাম্বার। উত্তর হচ্ছে এই নাম্বারটা, অর্থাৎ কয়টা? 10টা। 10টা উত্তর আমার। ওকে ভাইয়ারা, পারতেছো তোমরা? পরে আসি। পরে কি বলতেছে? পরে বলতেছে দেখো, আমি কিন্তু ডিপ কোশ্চেনে যাই নাই, কারণ হচ্ছে ডিপ কোশ্চেন জাতীয় বিশ্ববিদ্যালয় করতেছে না। এখানে সকল ধরনের শিক্ষার্থী পরীক্ষা দিবে, একটু কম মেধাবী, কম পড়ুয়া, মানে সব ধরনের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে। তো সেইভাবে প্রশ্নগুলি মডারেট করে। তুমি যদি ভালো মতো পড়তে পারো, আয়ত্ত করতে পারো, তাহলে তুমি টপ 100 এর মধ্যে থাকতে পারবা, এমন আছে টপ 10 এর মধ্যে থাকতে পারো, প্রমাণ করতে পারো। তুমি নিজের সাথে পরীক্ষা করে নেও না, যেভাবে হোক, যে করে হোক আমি টপ 100 এর মধ্যে থাকবো, টপ 100 এর মধ্যে আমি থাকবো, দেখাই দিব যে আমি আসলেই পারি, আসলেই কি ছিলাম, ক্যাপাবল ছিলাম। ঠিক আছে, ওকে। তাহলে উত্তর কি? বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যবহার হচ্ছে। পূর্ণমাত্রা মানে কি? দেখো, মাত্রা কয় ধরনের বলি, বুঝাই দেয় তোমাকে। মাত্রা কি ভাইয়া? মাত্রা মাত্রা 3 ধরনের। কি মাত্রা? একটা হচ্ছে কি, একটা হচ্ছে পূর্ণ, একটা হচ্ছে অর্ধ, একটা হচ্ছে অর্ধ, আর একটা হচ্ছে কি মাত্রা ছাড়া, মানে মাত্রাহীন। মানে কি? মাত্রাহীন, মাত্রা নাই। এখন স্বরবর্ণের মধ্যে বাংলা বর্ণমালা কয়টা? বাংলা বর্ণমালা কয়টা? বাংলা বর্ণমালা হচ্ছে 50টা। 50টার মধ্যে 11টা হচ্ছে স্বরবর্ণ, আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে কয়টা? 39টা। 39 আর 11 যোগ করলে কত হয়? 50 হয়। এই যে 50 হইলো, এই 50-এর মধ্যে মাত্রা কি? এই যে আমি বললাম স্বরেও বলছি না ভাইয়া, এই স্বরেও বলার পরে যে উপরে যে দাগটা আছে এটাকে বলে মাত্রা। আবার বললাম এর উপর কোনো দাগ আছে ভাইয়া? এর উপর কোনো দাগ নাই, তার মানে কি? এটা হচ্ছে মাত্রা ছাড়া, মানে মাত্রাহীন। আবার আসি, আবার বললাম যে মূর্ধন্য, কি বললাম? মূর্ধন্য বললাম। এই যে মূর্ধন্য বললাম, মূর্ধন্যর এক পাশে দাগ আছে, এক পাশে দাগ নাই, তার মানে এটা কি? এটার মধ্যে অর্ধেক আছে, অর্ধেক নাই, এটাকে বলে অর্ধমাত্রা। এটার মধ্যে মাত্রা নাই, মানে মাত্রাহীন। আর এটার মধ্যে পূর্ণ মাত্রা দেওয়া আছে, মানে পুরো মাত্রা দেওয়া আছে, এটাকে বলে পূর্ণ মাত্রা। তাহলে মাত্রা বুঝছো ভাইয়ারা? 3টা মাত্রা কিভাবে হয়, কি বুঝছো? 3 মাত্রা পাইলাম। এখন তুমি নিজে নিজে গুনে গুনে বাই করছো, কোনটার উপর দাগ আছে তুমি দেখে দেখে বাই করতে পারবো না, কোনটার উপর দাগ আছে, কোনটার উপর দাগ নাই, কোনটার উপর একটু দাগ আছে, বাই করতে পারবো না। এখন দেখো, তাহলে পূর্ণ মাত্রা কয়টা? পূর্ণ মাত্রা হচ্ছে আমার 32টা। কয়টা? 32টা। এখন এটা পূর্ণ বয়স্ক কেমনে মনে রাখবা? এটা পূর্ণ বয়স্ক ব্যক্তির মধ্যে দাঁত কয়টা হয়? 32 দাঁত হয় না? এটা পূর্ণ বয়স্ক, মানে প্রাপ্ত বয়স্ক ব্যক্তি দাঁত কয়টা? 32টা। তুমি মনে রাখবা, পূর্ণ বয়স্ক মানুষ কয়টা দাঁত? 32 দাঁত। এভাবে তুমি মনে রাখবা, মনে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, তার উত্তর হচ্ছে আমার 32। কই 32 তো নাই, হুক্কা হুয়া। উত্তর হচ্ছে হ্যাঁ, দেখো 32টা হবে উত্তর। এখানে 32 নেই, এখানে 32 হওয়ার কথা। হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাইয়া। পরবর্তী কোশ্চেন আসি। কোন বানানটির ক্ষেত্রে দন্তস্ব, দেখো কোন বানানটির ক্ষেত্রে কি বলছে? দন্তস্ব হবে। কি হবে? দন্তস্ব হবে। এখন 11 নাম্বার কোশ্চেনের মধ্যে কোন বানানটার মধ্যে দন্তস্ব হবে, কিভাবে বাই করবা? তুমি কিভাবে বাই করবা দন্তস্ব? দেখো, খেয়াল করো, দেখো কোনটার মধ্যে সর্বত দন্তস্ব হওয়ার কথা। বিষণ্ণ বানানের মধ্যে ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই এখানে, কারণ বিষণ্ণ বানানটা এভাবেই লেখে। আবিষ্কার বানানের মধ্যে কেন মূর্ধন্য ষ হয়েছে বলো তো ভাইয়া? কেন হয়েছে? তুমি অনেকে পারবা, একটু আগে শিখিয়ে তোমাদেরকে যে আবিষ্কার বানানের মধ্যে মূর্ধন্য ষ এই কারণে হয়েছে, যেমন আবিষ্কারী ভাবে লেখে, সরে আ, ভয় রসিকার, মূর্ধন্য ষ আকা, কয়াকার কার আবিষ্কার, এই আবিষ্কার লিখলাম। আবিষ্কারের মধ্যে কেন মূর্ধন্য ষ হইলো, দন্তস্ব কেন হইলো না? প্রশ্ন আসতে পারে না ভাইয়া? প্রশ্ন তো আসতে পারে যে এটা কেন হইলো না, কেন হইলো না? কারণ আবিষ্কারের আগে, এই শয়ের আগে একটা কি আছে? রসিকার আছে, বয়সাতে রসিকার আছে, যার কারণে এখানে মূর্ধন্য ষ হয়েছে। তার মানে এটাও ঠিক আছে, নিয়ম অনুযায়ী হয়েছে। তাহলে এটা বাদ, এটাও বাদ। দন্ত ষ কোথায় হয়েছে? দন্ত স্টেশনের মধ্যে হয়েছে। এখন
তোমাকে তো একটু আগে আমি বলছিলাম ভাইয়া ট বর্গীয় বর্ণের আগে মূর্ধন্য ষ হয়, বাট এখানে তো হইল না। কেন হইল না প্রশ্ন আসতে পারে ভাইয়া, কেন হইল না? ওকে, তাহলে কি স্টেশনের মধ্যে দেখো, স্টেশনের মধ্যে কেন মূর্ধন্য ষ হইল না? কারণ ট এর সাথে তোমার সবসময় মূর্ধন্য ষ হওয়ার কথা, বাট হইল না কেন ভাইয়া? কারণ কারণ হচ্ছে স্টেশন শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ। কি শব্দ? ইংরেজি শব্দ, মনে রাখবা। ইংরেজি শব্দে মূর্ধন্য হয় না, মূর্ধন্য ষ হয় না, মানে বাদ কেন, মানে ইংরেজি শব্দে মূর্ধন্য ষ হবে না, মূর্ধন্য হবে না, এটা মনে রাখবা তুমি। ইংরেজি মানে কি? ইংরেজি মানে বিদেশি শব্দ, মানে বাংলা শব্দের বাইরে যেগুলো আছে, এইরকম বিদেশি শব্দে মূর্ধন্য হয় না, মূর্ধন্য ষ হয় না। তো সেই হিসাবে এখানে দন্তস্ব হবে। তাহলে উত্তর হচ্ছে এই নাম্বারটা। উত্তর কোনটা? উত্তর হচ্ছে আমার এই নাম্বারটা। এই তো গুড। হ্যাঁ, কি আরিফুর রহমান বলছে ইংরেজি শব্দে মূর্ধন্য ষ হয় না। গুড, তোমরা তো ভালো পারো। পরে দেখি পরে কি বলছে। মাসি পিসি চলে আসছে, মাসি পিসি, মাসি পিসি, মাসি আর পিসি, সুন্দর গল্প। তোমার যারা গল্পটা পড়ছে অনেক মজাদার একটা গল্প, হচ্ছে পড়তে ভালো লাগে। অনেকগুলো কাহিনী আছে, দুইজন মহিলা থাকে, একজন বিধবা, দুইজনই বিধবা, এবং পাশাপাশি হচ্ছে আল্লাহাদির স্বামী আল্লাহাদিকে মারে। যোগু যোগু, হ্যাঁ, কৈলাস, নাম শুনছো না তোমরা? শুনছো কিন্তু। তো মাসি পিসি যে গল্পটা আছে, এই গল্পের মধ্যে প্রথম কোন পত্রিকায় এটা প্রকাশিত হয়? মানে আগে কি হইতো, গল্প উপন্যাস এগুলো কি হইতো পত্রিকার মধ্যে ছাপানো হইতো, এখনো ছাপানো হয়, আগেও ছাপানো হইতো। তো কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল ভাইয়া? সেটা হচ্ছে, হ্যাঁ তোমরা অলরেডি দেখি কি বলতেছো। হ্যাঁ, উত্তর হচ্ছে কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার এই যেটা, এটা উত্তর হচ্ছে আমার কি, বি নাম্বারটা, পূর্বাশা। একেবারে পূর্বাশা। এখন আমি যে কোশ্চেনগুলো তোমাদের দেখাচ্ছি, প্রিয় ভাই, বিশ্বাস করো এগুলো সবগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানে স্ট্যান্ডার্ড। জাতীয় বিশ্ববিদ্যালয় যেরকম কোশ্চেনের মান দিয়েছে, মানে যেরকম কোশ্চেন গুলো গত বছর করছে, ওর ঠিক ওই মানটা ধরেই করা দিচ্ছে আমি। এরকম না যে হাই লেভেলের কোশ্চেন, এরকম না। জাতীয় বিশ্ববিদ্যালয় যে স্ট্যান্ডার্ড কোশ্চেন করে সেই প্যাটার্নটা ফলো করতেছে, যাতে তুমি পারো, যাতে ডিপ কোশ্চেন না হয়, আবার একবার লো হয়ে যায়, এরকম যাতে না হয়। জাস্ট ওইরকম প্যাটার্নটা ফলো করতেছি। তুমি ভালো মতো অনুসরণ করো, পারবা ইনশাল্লাহ। ভালো মতো অনুসরণ, আমি আশাবাদী যে তোমরা টপ 100 এর মধ্যে থাকবা ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ ঠিক আছে ভাই। তাহলে উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা, পূর্বাশা। কি ভাই? পূর্বাশা। এই পত্রিকা ছাপানো হয়েছে, মনে রাখবা, মাসে বেশি পত্রিকা, মাসে বেশি গল্পটা এই পত্রিকা ছাপানো হয়েছে। পরে দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটা? দেখো কোশ্চেনটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটা? মনে রাখবা, রবীন্দ্রনাথ ঠাকুর যখন 16 বছর বয়স, কত বছর বয়স? 16 বছর বয়স, চিন্তা করছো? রবীন্দ্রনাথ যখন 16 বছর বয়স, তখন তিনি একটা কাব্যগ্রন্থ লেখছেন। কাব্যগ্রন্থ মানে কি জানো? কাব্যগ্রন্থ মানে হচ্ছে অনেকগুলো কবিতার সমন্বয়ে একটা বই। একটা কি? একটা বই। যেমন মনে করো আমাদের স্টাডি প্ল্যান যেটা আছে, এই স্টাডি প্ল্যান যেটা আছে, এই স্টাডি প্ল্যানটা যারা সেকেন্ড টাইম এসেবো তাদেরকে দিব আর কি, আমরা অলরেডি দেওয়া শুরু করবো কালকে পরশুর মধ্যে। তো এই যে দেখো, এই স্টাডি প্ল্যানের মধ্যে অনেকগুলো পৃষ্ঠে আছে না? মনে করো এগুলো একটা কবিতা, এগুলো কি? এগুলো হচ্ছে একটা কবিতা। এই কবিতার সমন্বয়ে একটা বই হচ্ছে কি, একটা গ্রন্থ, কাব্য গ্রন্থ। তার নাম হচ্ছে বনফুল। তার নাম কি? তার নাম হচ্ছে বনফুল। মাত্র কত বছর বয়সে? 16 বছর বয়সে। আর তুমি আজকে 20-21 বছর বয়সে কি করতেছো? এনির পরীক্ষার প্রস্তুতি নিতেছো। কার দেখছো? 16 বছর বয়সে মাত্র। চিন্তা কর। তাহলে উত্তর হচ্ছে কি, বনফুল। এটা হচ্ছে, দেখো পরীক্ষা আর একটা কোশ্চেন আসতে পারে, এই ক্যাটাগরির আর একটা কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে কি, রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটা? দেখো পার্থক্যটা, দেখো খেয়াল করো, পার্থক্যটা বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ লেখছে বা প্রকাশ করে নাই, মানে পাবলিশ করে নাই। আর একটা হচ্ছে লিখছে, লেখার পর পাবলিশ করছে। সেই হিসাব যদি পরে, যদি প্রশ্নের মধ্যে বলে দেওয়া হয় যে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটা, তাহলে উত্তর হবে কবি কাহিনী। কি হবে? কবি কাহিনী, কবি কাহিনী, জাস্ট এটা নাম হবে। আর যদি বলে, যা শুধু সাধারণভাবে বলে যে প্রথম কাব্যগ্রন্থ কোনটা, তাহলে উত্তর হচ্ছে বনফুল। আর যদি স্পেসিফিক করে বলে দেয় যে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটা, তাহলে উত্তর কিন্তু কবি কাহিনী। তাহলে উত্তর কোনটা কি হবে? কবি কাহিনী হবে। ওকে, তাহলে উত্তর হচ্ছে বনফুল, সি নাম্বারটা। ঠিক আছে, ওকে। পরে আসি ভাইরা, প্রিয় ভাইরা, পরে আসি। পরে কি বলছে দেখি আমরা, কি বলতেছে এখানে। রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ গল্পের নাম কি? রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ গল্পের নাম কি? এন্ড সর্বশেষ গল্পের নাম কি ভাইয়া? হ্যাঁ তোমরা সবাই বলতেছো, সবাই পারবা এটা।
হয় নাকি? পারবা, অলরেডি অনেকে উত্তর দিয়ে ফেলছে। তাহলে ভাই বলে দেই, তাহলে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটা ভাইয়া? প্রথম লিখে দিচ্ছে এখানে সুন্দর মতো, প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কি, প্রথম কাব্যগ্রন্থ, হ্যাঁ প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কি, জাস্ট লিখলাম বনফুল, কি লিখলাম, বনফুল লিখলাম। আর যদি বলে প্রথম উপন্যাস, প্রথম কি উপন্যাস, বুঝছো, প্রথম উপন্যাস কোনটা, সেটা হচ্ছে বউ ঠাকুরানীর হাট, বউ ঠাকুরানীর হাট, হ্যাঁ বউ ঠাকুরানীর হাট, এটা হচ্ছে তার প্রথম উপন্যাস। পরে প্রথম নাটক, প্রথম কি, প্রথম নাটক মনে রাখবা, প্রথম নাটকের নাম কি, সেটা হচ্ছে বাল্মীকির প্রতিভা, হ্যাঁ বাল্মীকির প্রতিভা, হ্যাঁ প্রতিভা। যদি বলা হয় প্রথম কবিতা, প্রথম কবিতা কি, যদি বলা হয় প্রথম কবিতা কোনটা, সেটা হচ্ছে হিন্দু মেলার উপহার, হিন্দু মেলার উপহার, উপহার, হিন্দু মেলার উপহার মনে রাখবা। তাহলে কি বললাম, তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল, জাস্ট বনফুল। আর যদি স্পেসিফিক বলে যে ভাইয়া প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটা, তাহলে হচ্ছে কবি কাহিনী, শেষ। প্রথম উপন্যাস কোনটা, বউ ঠাকুরানীর হাট। প্রথম নাটক কোনটা, বাল্মীকির প্রতিভা। পরে হচ্ছে কি প্রথম কবিতা কোনটা, হিন্দু মেলার উপহার। আরেকটা আছে, আরেকটা কি, আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প, কি গল্প, ছোট গল্প, হ্যাঁ ছোট গল্পের নাম কি, সেটা হচ্ছে ভিখারিণী, এটা হচ্ছে তার ভিখারিণী একটা ছোট গল্প। তাহলে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পাইছো মনে হয়, তোমার লিখে বলে খাতার মধ্যে। আমি যা যা মুখে বলছি লেখা হয়তো বোঝা যাচ্ছে না, বাট মুখে যেগুলো বলছি লিখে বলে সুন্দর মতো, তোমার উপকার আসবে, সামনে কোশ্চেনগুলো তুমি পারবা। ওকে ভাইরা, তাহলে প্রথম এখানে কি বলছে, এখানে বলছে রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ গল্পের নাম কি, হচ্ছে মুসলমানি গল্প, সর্বশেষ। আর আমি যদি বইটাকে বললাম শুরুর গুলা বললাম, কারণ সর্বশেষ হচ্ছে মুসলমানির গল্প, শেষ ভাইয়া, উত্তর হয়ে গেল। পরে আসি, পরেরটা কি, পরেরটা হচ্ছে এই যে এটা, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা। এখানে দেখো প্রশ্ন খেয়াল করো, এখানে কিন্তু স্পেসিফিক বলে নাই স্বরবর্ণের মধ্যে, বলে নাই, বলছে কি ব্যঞ্জনবর্ণের মধ্যে, বলে নাই। এখানে বলছে বাংলা বর্ণমালায়, বর্ণমালা মানে কি, এখানে ব্যঞ্জনবর্ণ আছে, এখানে স্বরবর্ণ আছে, এখানে কি আছে, স্বরবর্ণের মধ্যে আছে, অর্থাৎ স্বরও আছে ব্যঞ্জন আছে, দুইটা একসাথে মিলে কম্বাইন্ড হচ্ছে বাংলা বর্ণমালা। এই বাংলা বর্ণমালার মধ্যে অর্ধমাত্রা মানে কি, যেটার মধ্যে যেরকম দাগ আছে একটু হালকা এরকম আছে দাগ, অর্ধমাত্রা কয়টা, দেখি আমরা খুঁজে বাই করি, কয়টা ভাইয়া? দেখো আমরা একটা হচ্ছে কি, আমাদের একটা হচ্ছে স্বরবর্ণের মধ্যে আছে কয়টা, একটা, রিটা হচ্ছে স্বরবর্ণের মধ্যে একটা মাত্র অর্ধমাত্রা। আর ব্যঞ্জনবর্ণের মধ্যে কয়টা আছে ভাইয়া, ব্যঞ্জনবর্ণের মধ্যে কয়টা আছে, এই তো। ওকে, তাহলে উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে বি নাম্বারটা, 8টা। তাহলে স্বরবর্ণের মধ্যে একটা, সেটা কি, সেটা হচ্ছে শুধুমাত্র রি। আর ব্যঞ্জনবর্ণের মধ্যে 7টা আছে, কয়টা, 7টা। তার মধ্যে এই 7টার মধ্যে কি 7টা, আর একটা কয়টা, 8টা হয়, উত্তর হচ্ছে 8টি। কয়টা ভাইয়া, 8টি। তাহলে খেয়াল করছো, বুঝতে পারছি আশা করি তোমাদেরকে, স্বরবর্ণের মধ্যে কয়টা, ব্যঞ্জনবর্ণের মধ্যে কয়টা, হ্যাঁ দেখাই দিলাম সুন্দর মতো। আর মোট হচ্ছে কয়টা, মোট হচ্ছে 8টি। অর্থাৎ এই 8টার মধ্যে অর্ধমাত্রা, পূর্ণমাত্রা না। যেমন এই যে মূর্ধন্য বললাম অর্ধমাত্রা, রি বললাম অর্ধমাত্রা, বুঝছো, পরে ঝ একটা আছে, এটা অর্ধমাত্রা, এরকম। ওকে ভাইয়া, ঠিক আছে, ওকে ওকে, ধন্যবাদ তোমাদেরকে। পরে আসি, দেখো পরে কি বলতেছে, পরে কি বলছেন, কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধিটা প্রত্যাখ্যান করে, মানে রিজেক্ট করে দেয়, বুঝছো, প্রপোজালটাকে কি করছে, রিজেক্ট করে দিছে। এখন একটা ঘটনা ঘটছে, ঘটনার প্রেক্ষিতে উনি একটা কি পেয়েছিলেন, উপাধি পেয়েছিলেন। এই উপাধিটার নাম হচ্ছে নাইট উপাধি। কি উপাধি, নাইট উপাধি, যেটা কারা দিয়েছিলেন, ইংরেজরা দিয়েছিলেন। এই ইংরেজরা তোমার হচ্ছে ব্রিটিশ সরকাররা বলেছে একটা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধিটা প্রত্যাখ্যান করেছেন, মানে আমি তোমার উপাধি নিব না, রিজেক্ট করে দিয়েছিলেন। কেন, প্রশ্ন হতে পারে কেন করছিলেন ভাইয়া? কারণ এই যে একটা হত্যাকাণ্ড হয়েছিল, বুঝছো, একটা হত্যাকাণ্ড চালাইছিল ব্রিটিশরা, যেটাকে আমরা কি বলে, যেটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশদের যে উপাধি দিয়েছিল, এই উপাধিটা কি করছিল, তারা প্রত্যাখ্যান করেছিল। মানে বলতেছে যে আপনারা হত্যাকাণ্ড চালাইছেন, আপনাদের উপাধি আমি নিব না, রিজেক্ট করলাম। বুঝতে পারছো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ এই হত্যাকাণ্ডের কারণে কি করছেন
উনি রিজেক্ট করে দিয়েছেন, রিজেক্ট করে দিয়েছে। তাহলে উত্তর শেষ। উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা। ঠিক আছে ভাইরা, উত্তর কিভাবে হইলো, ওটা কেন হইলো বুঝাই বলতে পারছি তোমাদেরকে ইনশাল্লাহ। ওকে, পরে দেখি অপরিচিতা গদ্যে, অপরিচিত গল্পের মধ্যে মনে করো, গল্পের মধ্যে এই যে মনু একটা শব্দ আছে না ভাইয়া, দেখবা এই গল্পের মধ্যে একটা শব্দ আছে মনু। তোমরা যারা গল্পটা পড়ছো ভালো মতো, এই যে মনু শব্দটা, এই শব্দের অর্থ কি? মনু শব্দের আসলে অর্থটা কি ছিল? মনু শব্দের অর্থ হচ্ছে কি? শাস্ত্র প্রণেতা, শিশু, স্রষ্টা নাকি লক্ষ্মী? দেখো গল্পের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে, মামা যদি মনু হইতেন তাহলে হাবড়ার পুল বা এই অংশটাকে বাহির যাওয়া নিষেধ করে দিতেন। অর্থাৎ তাদের যে কন্যঘর বা কলকাতার যে অংশটা আছে, এই অংশের বাহিরে যাওয়া কি করতেন উনি? নিষেধ করে দিতেন। মানে মনু কি? তাহলে মনু মানে হচ্ছে দেবতা বা শাস্ত্র প্রণেতা। কি বলা হয়? মনু মানে হচ্ছে শাস্ত্র প্রণেতা। এই যে অনেক উত্তর দিয়ে ফেলছো। মনু মানে কি ভাইয়া? মনু মানে হচ্ছে শাস্ত্র প্রণেতা। উত্তর হচ্ছে এই নাম্বারটা। উত্তর হচ্ছে মনে রাখবা মনু। মনু শব্দের অর্থ হচ্ছে শাস্ত্র প্রণেতা। ঠিক আছে, শাস্ত্র প্রণেতা। ওকে, পরে আসি, পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্নে কি বলছে? ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘাট ছিল। মানে কি? টাকা পয়সা অনেক বেশি ছিল, হ্যাঁ অনেক কিছু ছিল। কাদের মঙ্গল ঘাট? মঙ্গল ঘাট বলতে কি বোঝায়? মঙ্গল ঘাট বলতে বোঝাচ্ছে টাকা পয়সা, ধন সম্পত্তি বোঝাচ্ছে। তো এই গল্পের মধ্যে, অর্থাৎ অপরিচিত গল্পের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল, তোমরা যারা পড়ছো গল্পটা, গল্প তোমাদের পড়তে হবে, হ্যাঁ গল্প তোমাদের পড়তে হবে। তো ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘাট ছিল, মানে ধন সম্পদে পূর্ণ ছিল। এটা কাদের? তোমরা জানো এটা কাদের? এটা হচ্ছে এই যে অনেকে বলে ভাবছো, হ্যাঁ প্রশ্ন বলার আগে তোমরা বলে ভাবছো, এটা উত্তর হচ্ছে কি? কল্যাণীদের। অর্থাৎ এক সময়, একটা সময়ের মধ্যে মানে অনুপম যাকে বিয়ে করবে, মানে কল্যাণীকে বিয়ে করবে, এই কল্যাণীদের বাসায় এক সময় কি ছিল? অনেক ধন সম্পদ ছিল, বাট এখন আর নাই। এখন আর কি? এখন আর নাই। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে কল্যাণী। আর কল্যাণীর বাবার নাম কি ভাইয়া? এর বাবার নাম হচ্ছে, এই কল্যাণীর বাবার নাম হচ্ছে শম্ভুনাথ সেন। কি সেন ভাইয়া? শম্ভুনাথ, শম্ভুনাথ সেন, শম্ভুনাথ সেন। আর উনি পেশায় ছিলেন একজন ডাক্তার। উনি কি ছিলেন? উনি ডাক্তার ছিলেন আর কি, ডাক্তার। উনি ছিলেন পেশায় ডাক্তার ছিলেন, মানে পেশায় ডাক্তার ছিলেন। আর কে ডাক্তার ছিলেন? কল্যাণীর বাবা ছিলেন। ঠিক আছে, তাহলে কল্যাণীদের এক সময় কি ছিল? মঙ্গল ঘাট পরিপূর্ণ ছিল। শেষ। পরে আসি ভাইয়া, দেখো কি বলছে? স্বভাবতই মূর্ধন্য স হয় এমন উদাহরণ কোনটা? দেখবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, যাওয়ার ক্ষেত্রে দেখবা, খেয়াল রাখবা যে তুমি যে কোশ্চেন দেখাচ্ছ, যে কোশ্চেনটা তুমি পড়ছো, ভালো মতো পড়ছো কিনা। দেখবা নয় লাগাই দিছে এখানে, সঠিক নয়। প্রশ্নের মধ্যে লাগাই দিছে কোনটি অভিন্ন, কোনটা অভিন্ন নয়, কোনটি ভুল নয়, কোনটি অশুদ্ধ নয়, এরকম শব্দ লাগাই দিবি, যেটা তোমাকে কনফিউশন করে দেবে, বুঝছো? তাহলে একটু খেয়াল রাখবা যেখানে কি ভালো হয়েছে। তাহলে স্বভাবতই মূর্ধন্য স হয় এমন উদাহরণ কোনটা? স্বভাবত মানে কি ভাইয়া? স্বভাবত মানে হচ্ছে যেটা নিয়ম বহির্ভূত, মানে নিয়ম মেনে হয় না। এটা দেখি আমরা, কৃষকের মধ্যে কি হয়েছে? মূর্ধন্য স হয়েছে। কারণ কি? কৃষকের মধ্যে মূর্ধন্য স এই কারণ হয়েছে কারণ রিকারের পর মূর্ধন্য স হয়, তার মানে এটা নিয়ম মেনে হয়েছে, এটা বাদ। পরে দেখি বর্ষা, বর্ষার মধ্যে কি হয়েছে? বর্ষার মধ্যে রেফ আছে। আমি এটাকে বলছিলাম না, রিকার, রেফ, র, মূর্ধন্য স, র ফলা, এগুলোর পরে কি হয়? মূর্ধন্য হইতে পারে অথবা মূর্ধন্য স হইতে পারে, এগুলো হয়। এখন রেফের পরে মূর্ধন্য স হয়েছে, নিয়মিত হয়েছে, তাহলে এটাও বাদ। পরে কাষ্ঠ, কাষ্ঠ কি হয়েছে? কাষ্ঠের মধ্যে মূর্ধন্য স হয়েছে, তাহলে কেন হয়েছে? কারণ ঠ, ঠ কি? ঠ হচ্ছে ট বর্গীয় বর্ণ, ট, ঠ, ড, ঢ, এগুলো ট বর্গীয় বর্ণের সাথে কি হয়? মূর্ধন্য স হয়। তাহলে এই নিয়মটাও মানছে, এটাও নিয়ম অনুযায়ী হয়েছে। তাহলে নিয়ম অনুযায়ী হয় নাই কোনটা? উত্তর হচ্ছে ডি নাম্বারটা। উত্তর হচ্ছে ডি নাম্বারটা। তাহলে বাইরে বোঝাতে পারছি তোমাদেরকে যে কেন হইলো, কেন হচ্ছে না, কেন হলো না। হ্যাঁ, উত্তর হচ্ছে এই যে ঔষধ। এটা কি? এই যে ঔষধ, এই ঔষধের কারণে কি হয়েছে তোমার? এটা হচ্ছে নিয়ম বহির্ভূত, বাট বানান সঠিক। বাট কি? বানান সঠিক। ওকে প্রিয় ভাইরা, পারতেছো তোমরা? আলহামদুলিল্লাহ তোমরা পারতেছো। আমি চাই যাতে ভর্তি পরীক্ষা দিয়ে এসে তোমরাই বলতে পারো যে ভাই আলহামদুলিল্লাহ পেরেছি, আমি পারবো। এবং ভালো একটা যখন রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পর আমাদেরকে জানাইও তোমরা যে ভাইয়া এই পজিশন আসছে, আমার এত পজিশন হয়েছে, আমি পেরেছি, আমি টপ 100-এর মধ্যে থাকতে পারছি, আমি আমার যে মানে যেটাতে ভর্তি হতে চাই, সাবজেক্ট ভালো সাবজেক্টে পড়তে চাই, আমি পাবো ইনশাল্লাহ। তো প্রিয় ভাইরা, এই প্রত্যাশা আমি রাখি, তোমরা পারবো ইনশাল্লাহ। ওকে, পরে দেখি
দেখি অপরিচিতা গল্পের মধ্যে, এই অপরিচিতা গল্পে অন্য অন্নপূর্ণার মানে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বাক্যাংশে ব্যবহৃত হয়েছে। খেয়াল করো, এই যে ব্যবহৃত হচ্ছে এই বাক্যটা মানে বাক্যাংশটা ব্যবহৃত হচ্ছে কি হিসাবে? নিন্দার্থে, ছোট বুঝাইছে, ব্যঙ্গার্থ করে বুঝাইছে, মানে একটু নিন্দা করলে এরকম বা ছোট করলে এরকম, মানে আনন্দ উল্লাস করে বলেছে নাকি হচ্ছে প্রশংসার্থে বলেছে, কোনটা? প্রশ্নটা বোঝো। কি বলছেন? এই অপরিচিত গল্পের মধ্যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, তার মানে কি? অন্নপূর্ণার কোলে, মনে হয় একটা কোলে একজন ব্যক্তি, এর কোলে গজাননের ছোট ভাইটি কোলে কোলে রাখছে। এখন একটা শেষ সুখে আমি মনে একটা মানুষকে যদি বলি আপনি হচ্ছে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, আপনি কোলে কোলে মানুষ, মানে আপনি দেখতে অনেক বড়, কিন্তু আপনাকে কি রাখছে? আপনাকে আপনার বয়স, বুদ্ধি, আপনার সক্রিয়তা, সত্তা, এগুলো ছোট করে তুলনা করা হয়েছে। তার মানে এখানে বোঝাচ্ছে ব্যঙ্গার্থ, মানে অনুপম হচ্ছে বড় মানুষ, বাট এই কি করে এ হচ্ছে সিদ্ধান্ত নিতে পারে না ভালো করে, তোমার হচ্ছে একটা সিদ্ধান্ত জানাবে, মতামত জানাবে, এটা পারে না। তার সেই হিসাবে তার শিক্ষক ওইরকম একটা ব্যঙ্গার্থ করে বলেছিল যে অন্নপূর্ণা কলেজ গজাননের ছোট ভাইটি, মানে অনুপম ফিল করে, এটা ফিল করে। তাহলে উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা, ব্যঙ্গার্থ করে বলেছিল আর কি, ব্যঙ্গার্থ করে এটা বলা হয়েছিল। ওকে, 21 নাম্বার কোশ্চেন। 21 নাম্বার কোশ্চেন দেখি। 21 নাম্বার কোশ্চেনের মধ্যে বলা হয়েছে রবীন্দ্রনাথ সাহিত্য সাধনা করেছেন কত বছর? এটা খুবই গুরুত্বপূর্ণ। ওনার জীবদ্দশা, উনি প্রায় 1861 সালে জন্মগ্রহণ করার পরে 1861 থেকে 1941 পর্যন্ত উনি জীবদ্দশা পর্যন্ত, এই সময়টার মধ্যে উনি প্রায় 64 বছর, কত বছর? 64 বছর। এই 64 বছর সাহিত্যের সাধনা করেছেন, সাহিত্য রচনা করেছেন। মনে রাখবা, এই রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সকল শাখায় অবদান রাখলেও উনি কিন্তু তোমার হচ্ছে কি করতে পারে নাই, উনি মহাকাব্য রচনা করতে পারে নাই বা করে নাই। উনি সাহিত্যের সকল শাখায় উনি বিচরণ করছেন, সব রচনা করছেন, উপন্যাস, নাটক, কবিতা, কাব্যগ্রন্থ সবকিছু রচনা করলেও উনি মহাকাব্য রচনা করে নাই। এটা মনে রাখবা, তোমাদের বলে রাখলাম, হ্যাঁ। আর উনি ওনার জীবদ্দশা প্রায় 64 বছর সাহিত্য সাধনার মধ্যে কাজে লাগাইছে। তাহলে সেই হিসাবে উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা, ঠিক আছে, এ নাম্বারটা। ওকে প্রিয় ভাই, পরে আসি। দেখো পরে বলতেছে মাকাল ফল, এই যে মাকাল ফল বাগধারাটা, এই বাগধারাটার অর্থ আসলে কি তোমরা দেখছো না? যে অনুপম যে গল্পের মধ্যে আমরা পড়েছি, গল্পটা দেখেছি, এই গল্পের মধ্যে তার শিক্ষক, তার পণ্ডিত মশাই, তার শিক্ষক তাকে মাকাল ফল আরেকটা ফুলের সাথে তুলনা করছে। দেখি কে পারো? তার পণ্ডিত মশাই তাকে মাকাল ফল পাশাপাশি আরো একটা ফুলের সাথে, অনুপমকে তার শিক্ষক আরো একটা ফুলের সাথে তুলনা করছিল। এই ফুলটার নাম কি? ওই ফুলটার নাম কি বলো দেখি, কি কি বলতে পারো? ওই ফুলটার নাম কি? অনুপমকে তার শিক্ষক একটা ফুলের সাথে তুলনা করছে, একটা ফুল একটা ফলের সাথে। ফলটার নাম মাকাল ফল, আর ফুলটার নাম কি? ফুলটার নাম কি ভাইরা? দেখি ফুলটার নাম বলো। পাশাপাশি এটা বলে দিচ্ছি তোমার, দেখো মাকাল ফল হচ্ছে এমন একটা ফল যেটা উপরের দিক থেকে দেখতে অনেক সুন্দর, অনেক পরিপাটি সুন্দর, খাইতে মন চায়, বাট এটা কি স্বাদ নাই, খায় না মানুষ, হচ্ছে খায় না, মানে দেখতে সুন্দর বাট খায় না। ঠিক তার মানে কি? তার মানে হচ্ছে অন্তঃসারহীন, মানে ভিতরে কি সদরঘাট, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই তো অনেকে বল শিমুল ফুল, এই তো গুড। তাহলে মাকাল ফল এটা ফলের সাথে তুলনা করছে, পাশাপাশি তার শিক্ষক তাকে আরো একটা ফুলের সাথে তুলনা করছিল, সেই ফুলের নাম হচ্ছে শিমুল ফুল। বুঝছো? শিমুল ফুলের সাথে তুলনা করছিল। এই তো মাশাআল্লাহ, তোমরা পেরেছো। হ্যাঁ, শিমুল ফুলের সাথে তুলনা করছে, মাশাআল্লাহ পেরেছো। ওকে ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। পরে আসি। এই অপরিচিতা গল্পটি সবুজ পত্র পত্রিকায় কোন সংখ্যায়, দেখছো, চিন্তা করছো কত রকমের প্রশ্ন হইতে পারে। মানে অপরিচিতা গল্পটা প্রকাশিত হয়েছে, হওয়ার পরে এটা পত্রিকায় হয়েছে, পত্রিকাটার সংখ্যা থাকে, বৈশাখ থাকে, চৈত্র থাকে, ভাদ্র থাকে, কার্তিক থাকে, এরকম সংখ্যায় থাকে, বুঝছো? এখন কোন সংখ্যা এটা প্রকাশিত হয়েছে? 1921 সালে বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়, 1321 বঙ্গাব্দের পশু সংখ্যা, নাকি কোনটা উত্তর বলো দেখি, কোনটা উত্তর? প্রিয় ভাইরা দেখি, প্রিয় ভাইরা বলো যে আসলে এখানে উত্তর কি হবে ভাইরা? এর উত্তর হচ্ছে এ নাম্বারটা, রাইট। হ্যাঁ, 1921 সালের
কার্তিক সংখ্যায়, তোমার হচ্ছে সবুজ পত্র পত্রিকায় কার্তিক সংখ্যা এটা কি হয়, প্রকাশিত হয়। শেষ। ওকে, পরে আসি দেখো অপরিচিত গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে। যারা গল্পটা ভালো মতো পড়ছো, আমি যাতে গল্পটা শেষ করে দিতে পারি তোমাদেরকে। অপরিচিত গল্পে কোন দ্বীপের কথা উল্লেখ আছে বা ছিল। অপরিচিত গল্পে কোন দ্বীপের কথা উল্লেখ আছে। এটা কি আন্দামান দ্বীপ, আন্দামান দ্বীপ, হাইকু দ্বীপ, ক্যারিবীয় দ্বীপ নাকি বালি দ্বীপ, কোনটা? হ্যাঁ, এটা কোনটা উত্তর হবে? এটা কি আন্দামান, এটা কি হাই দ্বীপপুঞ্জ, নাকি হচ্ছে ক্যারিবিয়ান, নাকি হচ্ছে বালি দ্বীপ, কোনটা উত্তর হবে ভাইয়া? হ্যাঁ, উত্তর হচ্ছে এ নাম্বারটা। উত্তর হচ্ছে এ নাম্বারটা, সেটা হচ্ছে কি আন্দামান দ্বীপ। আন্দামান দ্বীপে তোমার হচ্ছে কি হয়েছে, এটা হচ্ছে প্রকাশিত হয়েছে, মানে সরি এটা দ্বীপের নামটা উল্লেখ ছিল আর কি গল্পের মধ্যে। হ্যাঁ, আন্দামান দ্বীপ, এটা দ্বীপ, ভারত মহাসাগরের একটা দ্বীপ আর কি। ওকে, পরে দেখো বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টা? ওরে বাপরে বাবা, এত ইজি কোশ্চেন, দিলে কি করবা? দিলে তুমি কনফিউশন হবা যে ভাই এটা কি পরীক্ষা আসবে, এটা আদৌ আসতে পারে, এরকম চিন্তা ভাবনা মধ্যে আসবে। বাট মাঝে মধ্যে এত সহজ কোশ্চেন দিয়ে দিবে, অধিকাংশ শিক্ষার্থী কনফিউশনে ভুল দেখে আসবে। কারণ ওরা ভাববে কি, ওরা ভাববে যে ভাইয়া এই জাতীয় বিশ্ববিদ্যালয় এত সহজ কোশ্চেন দিয়ে ধরবে না, এটা হয়তো একটু প্যাচ আছে, সমস্যা আছে, তুমি উত্তর ভুল করে দিয়ে আসবা, বাট প্রশ্ন তো সহজ করে তুমি এটা ধরতেই পারবে না। এরকম একটা কোশ্চেন। কি বলছে, বাংলা বর্ণমালা স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হচ্ছে আবার 11টা। কয়টা? 11টা। স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হচ্ছে আমার 11টা। এই তো পেরে ফেলছে, আলহামদুলিল্লাহ, তোমরা সরি উত্তর দিতে পারছো, 11টা। পরে দেখি, পরে বলতেছে বাংলা স্বরবর্ণে কার কতটা? ওই কিরে, তো ভুল আসছে, এখানে প্রশ্ন ভুল আসছে, সমস্যা নাই, দেখো ওটা ভুল আসছে প্রশ্নে। কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্পে অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন। তার মানে এত বড় প্রশ্ন করে লাভ নাই, শর্টকাট বলে দেই। শর্টকাট হচ্ছে কি বলছে এখানে, মানে অপরিচিত গল্পের মধ্যে অনুপমের বাবা কি কাজ করতেন, মানে পেশা কি ছিল, তার পেশা কি ছিল, এটা বলা হয়েছে। এবং তার পেশা কি ওকালতি, গান, ব্যবসা, নাকি হচ্ছে শিক্ষকতা, কোনটা ছিল? অনুপম তাদের বাবার মানে তার পেশা কি ছিল? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্পে অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? উত্তর হচ্ছে ওকালতি। কি লতি? ওকালতি, মানে ওকালতি করে এক পর্যায়ে অনেক টাকা পয়সা ইনকাম করছিল, বুঝছো? অনেক টাকা পয়সা ইনকাম করছে, বাট খাইতে পারে না, মারা গেছে, মারা গিয়েছিল, বুঝছো? মারা যাওয়ার পরে পরে তার মামা তাকে তার পরিবারে হাল ধরছে আর কি। ওকে ভাইয়া, তাহলে উত্তর হচ্ছে আমার এই নাম্বারটা। হ্যাঁ, শেষ। পরে আসি, পরে কি বলতেছে, অপরিচিত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা টাকায় দেখছি না আমরা ভাইয়া, কিছুক্ষণ আগে আমরা দেখছি না, এটা সবুজ পত্র পত্রিকায়। কি পত্রিকায়? সবুজ পত্র পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে। শেষ, ব্যাখ্যা করলাম না, তোমরা এটা অলরেডি দেখে ফেলছো, এটা আমার শিখে বলছে। হ্যাঁ, ওকে, পরে দেখি কার্তিকের ওই যে দেখছো অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এই কার্তিকের কি বলছে, কার্তিকের অগ্রজ কি? অগ্রজ মানে কি? অগ্রজ মানে হচ্ছে বড়। অগ্রজ মানে কি ভাইয়া? অগ্রজ। অনুজ মানে ছোট। অনুজ মানে কি? অনুজ মানে ছোট, আর অগ্রজ মানে হচ্ছে বড়। অগ্রজ মানে কি? অগ্রজ মানে হচ্ছে বড়। তাহলে কার্তিক গজাননের ছোট ভাইটি মানে কি? তার মানে গজানন ছোট ভাইয়ের নাম কি? কার্তিক। আর কার্তিকের বড় ভাই হচ্ছে গণেশ। পরে গজানন, সরি গজানন। শেষ। উত্তর হচ্ছে সি নাম্বারটা। উত্তর হচ্ছে কি জেনি বলছে সি নাম্বারটা, নিশাত নরিন বলছে সি নাম্বারটা, হ্যাঁ নমিতা হাসান সি নাম্বারটা বলছো। তার উত্তর হচ্ছে কি সি নাম্বারটা। তাহলে কার্তিকের অগ্রজকে, অগ্রজ মানে হচ্ছে বড়, অগ্রজ মানে কি? অগ্রজ মানে হচ্ছে বড়, অনুজ মানে ছোট, অনুজ মানে কি? অনুজ মানে হচ্ছে ছোট। তাহলে সে উত্তর হচ্ছে গজানন। গজানন। ঠিক আছে ভাইরা, ওকে, উত্তর পেয়ে ফেললাম। আল্লাহ 30 নম্বর কোশ্চেনে আসি। আমি আমার 30 নম্বর কোশ্চেনের মধ্যে মাসি বেশি গল্পের মধ্যে একটা শব্দ ছিল, মাসি বেশি গল্পের মধ্যে একটা শব্দ ছিল, সেটা নাম হচ্ছে সালতি। সালতি শব্দের অর্থ কি? সালতি শব্দের বলতে আসলে কি বোঝায়? সালতি বলতে আসলে আমরা কি বুঝি বা কি বুঝাই? মাচা বুঝায়, ডালের বড়ি বুঝায়, ছাই, নাকি মানে সরু ডোঙ্গা মানে নৌকা, কোনটা? বলো, সালতি বলতে আসলে আমরা কি বুঝি বা কি বুঝাই? সালতি শব্দের অর্থ কি? সালতি শব্দের অর্থ কি বলো ভাইরা? তাহলে 30 নম্বর কোশ্চেনের মধ্যে 30 নম্বর কোশ্চেনের মধ্যে সালতি শব্দের অর্থ কি? হ্যাঁ, সালতি শব্দের অর্থ হচ্ছে যে সালতি দিয়ে তোমার হচ্ছে নদীর যে স্রোত ডেঙ্গিয়ে তোমার হচ্ছে কিনারে ভিড়লেন মাসি আর পিসি,
এই যে সালতি মানে হচ্ছে সরু ডোঙা বা নৌকা, হ্যাঁ সরু নৌকা, ডিঙ্গে নৌকা আছে না এরকম আর কি, ওরকম সরু। সালতি শব্দের হচ্ছে কি, দুই নাম্বারটা সরু ডোঙা বা চিকুন নৌকা আর কি, লম্বা চিকুন নৌকা আর কি, এগুলোকে বলে সালতি। পরে আসি, কে অপরিচিত গল্পের চরিত্র নয়, এটা আমি বলবো না, এটা যারা গল্প পড়ছো, যারা গল্প পড়েছ তারা এটা পারবা। এখন আমি টেস্ট করবো যে আসলে কে গল্প পড়ছো, কে কে গল্প পড়ছো, কে কে গল্প পড়ো নাই কা। এখন ধরা খাবা। বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নগুলো কেন দেয় জানো? এই কোশ্চেনগুলো এই জন্য দেয় যাতে বোঝা যায় যে একটা শিক্ষার্থী গল্পটা পড়ছে কিনা। গল্প যদি না পড়ে তাহলে তুমি জীবনে উত্তর দিতে পারবা না, তুমি জীবনে উত্তর দিতে পারবা না। যারা গল্প পড়েছে তারা উত্তর দিতে পারবে। কারণ কি? কারণ গল্পের মধ্যে বলা আছে কে কে গল্পের মধ্যে ছিলেন, কার নাম গল্পের মধ্যে তুমি পেয়েছো, তোমার মনে থাকবে। তুমি গল্প যদি না পড়ো, গাইড করে পরীক্ষা দাও, তাহলে তুমি এটা জীবনে পারবা না, এটা তুমি পারবে না। দেখি কে কে পারো। অপরিচিত গল্পের মধ্যে কোন চরিত্র নাই, মানে নাই, কোন চরিত্র না মানে কোন ব্যক্তির নাম ছিল না, কোন ব্যক্তির নাম ছিল না? শম্ভুনাথ সেন, হরিশ, বিনু নাকি লোকনাথ? দেখি কে কে পারো। সবাই দেখে উত্তর দিয়ে দিচ্ছ অলরেডি। নওশীন, হ্যাঁ তাহিমা, রাসু পড়েছে, নাজমিন, মনিকা, মুনতাহা চৌধুরী, হ্যাঁ ফাউজিয়া নুসরাত। ওকে, অনেক উত্তর সেটা হচ্ছে লোকনাথ। এই তো, তার মানে তোমরা বই পড়ছো, তার মানে তোমরা বই পড়ছো। লোকনাথ শব্দের নামটা, মানে এই নামটা আমরা অপরিচিত গল্পের মধ্যে পাই না, ছিল না, গল্পের মধ্যে এটা ছিল না। তাহলে সেই হিসাবে উত্তর হচ্ছে আমার লোকনাথ। উত্তর কে? উত্তর হচ্ছে আমার লোকনাথ। ঠিক আছে, উত্তর হচ্ছে লোকনাথ। ঠিক আছে ভাইরা, তাহলে উত্তর পেয়ে ফেললাম, তোমরা অলরেডি আলহামদুলিল্লাহ পেরেছ। পরে আসি, এই গল্পের মধ্যে অপরিচিত গল্পে বিনু সম্পর্কে, বিনুদা, ওই যে বিনুদা আছে না, বিনুদা যার বাসাটা একটু সংক্ষিপ্ত, আমরা বলি চমৎকার, সেখানে তিনি কি বলেন? সেখানে বলেন চলনসই। এই যে বিনুদা, এই বিনুদা সম্পর্কে অনুপমের কি ছিল? মানে আত্মীয়তা সম্পর্কে বিনুর সাথে অনুপমের সম্পর্ক কি? এটা কি পিসি, এটা কি মাসুতো ভাই মানে মামাতো ভাই, নাকি ফুফাতো ভাই, নাকি বন্ধু, কি ছিল? বিনুর সাথে অনুপমের আসলে সম্পর্কটা কি ছিল? মামাতো ভাই নাকি ফুফাতো ভাই? এই তো গুড, সেটা হচ্ছে কি পিসতুতো ভাই, মানে কি ফুফাতো ভাই, মানে বাবার দিক থেকে আর কি, বাবার বোনের মানে সন্তান আর কি এরকম। তাহলে পিসতুতো ভাই হচ্ছে কি বিনুদা, এই বিনুদা, এই বিনুদা। ওকে, উত্তর হয়ে গেছে, হ্যাঁ পিসতুতো ভাই। ঠিক আছে ভাইরা, এরপর আসে দেখি ভিখারিনী ছোট গল্পটি কার? বলছি তোমরা যারা শুরুতে ক্লাস ছিলা বলে দিচ্ছি যে এই গল্পের এই প্রথম নাটক ওনার, প্রথম উপন্যাস ওনার, প্রথম কবিতা ওনার, এবং প্রথম কবিতা কি ছিল এই নামটা আমি বলে দিছি। প্রথম ছোট গল্প কোনটা ছিল এটাও বলছি, বলো দেখি কার এটা, কার? আসলে ভিখারিনীটা কার ছিল? ভিখারিনী ছোট গল্পটা কার লেখা? যদি কাজী নজরুল ইসলামের লেখা, রবীন্দ্রনাথের লেখা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা? ভিখারিনী কার লেখা দেখি, বলো ভিখারিনীটা আসলে কার লেখা? ওকে, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুরের। তার মানে কি রবি ঠাকুর, হ্যাঁ রবি ঠাকুরের লেখা হচ্ছে মানে কি ভিখারিনী। এই ভিখারিনীটা হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্প, রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প। ওকে, কোন জাতীয় শব্দে মূর্ধন্য সহ ব্যবহার হয়? দেখি বলো। তোমাদের তো আমি এটা অলরেডি বলে ফেলছি যে এই শব্দের মধ্যে মূর্ধন্য হয় না। কোন কোন শব্দের মধ্যে বলছি ভাইয়া? তোমাকে আমি বলছি বিদেশি শব্দে, মানে ইংরেজি শব্দে মূর্ধন্য সহ হয় না, বলছি না একটু আগে বলছি। তোমাকে বলছি তারপর কি বলছি, দেহি শব্দের মধ্যে হয় না, লোক শব্দের মধ্যে তো হয় না, তাহলে হয় কোনটার মধ্যে? শুধুমাত্র তৎসম শব্দ। এখন তৎসম মানে কি? তৎসম নাদেরীর পরীক্ষায় বলে ভাই সংস্কৃত, একই কথা বুঝছো? যদি বলে সংস্কৃত বা তৎসম, দুইটা কিন্তু সেম কথা, তৎসম সংস্কৃত একই কথা। তাহলে শুধুমাত্র নত্যবিধান আর সত্যবিধান এই দুইটা নিয়ম ব্যবহার হয় শুধুমাত্র তৎসম শব্দে। তৎসম শব্দ ছাড়া এই সত্যবিধান নত্যবিধান খাটে না, নিয়ম মানেও না, নিয়ম মান না। শুধুমাত্র এই শব্দের ক্ষেত্রে, মানে এই তৎসম শব্দ যেগুলো আছে এই শব্দগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে কি হয়, নত্যবিধান সত্যবিধান খাটে, বাকি কোনো নিয়ম খাটে, বাকি কোন শব্দের নিয়মে এই নিয়ম খাটে না। ঠিক আছে, বাকি শব্দগুলো মূর্ধন্য না হয়ে দন্তন্য হয়, পরে দন্তস্ব হয় শহরের পরিবর্তে। ঠিক আছে, তার শুধুমাত্র ডি নাম্বার উত্তর তৎসম শব্দের মধ্যে।
ওকে ঠিক আছে ভাইরা, পরে আসি। পরে কি বলতেছে দেখো, পরে কি বলতেছে, রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মানে এশীয় মহাদেশের মধ্যে মধ্যে কততম নোবেল বিজয়ী চিন্তা করো। মানে এশিয়া মহাদেশের মধ্যে উনি 1913 সালে, মনে রাখবা 1900 কত সালে, 1913 সালে একটা পুরস্কার পাইছিলেন, একটা পুরস্কার পেয়েছেন। ওই পুরস্কারটা পেয়েছেন, এটা এশিয়া মহাদেশের মধ্যে কততম, মানে এশিয়া মহাদেশে সর্বপ্রথম পুরস্কার দেওয়া হয়েছে 1913 সালে দক্ষিণ এশিয়া, বুঝছো। এশিয়াদের মধ্যে সর্বপ্রথম পুরস্কার পায় কে, সে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর হচ্ছে প্রথম, উনি কি, উনি হচ্ছে এ নাম্বার প্রথম 1913 সালে, 1913 সালে নোবেল পুরস্কার পান। সেটা হচ্ছে ফার্স্ট, উনিই প্রথম নোবেল পুরস্কার পান। পরবর্তীতে অরুণজিৎ রায়, পরে হচ্ছে আর ব্যক্তিরা পেয়েছেন। পরবর্তীতে বাংলাদেশের একজন পেয়েছে, তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে ভাইরা, পরে দেখো এই নোবেল পুরস্কার যে পাইছেন, উনি যে নোবেল পুরস্কার পাইলেন সালটা কত, একটু আগে বললাম, এই যে একটু আগে বললাম, দেখি বলো যে কার কাছে স্মৃতিশক্তি ভালো, এই যে কার কার মেমোরি ভালো, একটু আগে বলছি। রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কার পাইলেন, হ্যাঁ রিকল করো তো দেখি সালটা কত বলছিলাম ভাইয়া। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান, সালটা কত, সালটা হচ্ছে 1900 কত ভাইয়া, হ্যাঁ 1921 বলতেছে আবার, খোদা, হায় রে খোদা, 1913 সালে, 1913 সালে উনি কি পান, নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কারটা উনি পেয়ে থাকেন। পরে আসি ভাইয়া, দেখেন পরেরটা আসি। পরে ছেলে যে নোবেল পুরস্কার পাইলেন, নোবেল পুরস্কারের মধ্যে উনি কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, আসলে কোনটার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, উনি আসলে স্পেসিফিক কিন্তু গীতাঞ্জলির জন্য পায় নাই। গীতাঞ্জলিটাকে ইংলিশ অনুবাদ করার পরে তার নাম হচ্ছে গীতাঞ্জলি সং অফারিং, এটার মধ্যে পেয়েছেন। অনেকে উত্তর ভুল করে, বুঝছো, যখন এটা থাকবে না, এটা থাকবে, তখন এটা উত্তর হবে। মানে যখন গীতাঞ্জলি লেখা থাকবে অপশনের মধ্যে, আবার গীতাঞ্জলি সং অফারিং এটাও লেখা থাকবে, তখন উত্তর হবে সি নাম্বারটা, মানে গীতাঞ্জলি সং অফারিং, এটা উত্তর হবে। আর যখন গীতাঞ্জলি সং অফারিং এটা থাকবে না, তখন উত্তর হবে গীতাঞ্জলি। তার মানে গীতাঞ্জলিটার জন্যই পাইছেন, বাট গীতাঞ্জলিটার ইংলিশ অনুবাদ করার পর এটা পাইছেন আর কি, মানে মেইন হচ্ছে ইংলিশ অনুবাদটার জন্য পাইছেন। সি নাম্বার উত্তর, বুঝছো, সেই হিসাব করে সি নাম্বার উত্তর, সি নাম্বার হচ্ছে আমার উত্তর। ওকে, কি বলছে, কামস্কার, দেখো উচ্চারণটা কি, কামস্কাটকার, এই যে কামস্কাটকার রাজধানীর কথা সাইবেরিয়ার, বুঝছো, সাইবেরিয়া একটা অঞ্চল যেটা হচ্ছে রাশিয়ার একেবারে উত্তর দিকে, রাশিয়ার উত্তর দিকে সাইবেরিয়ার রাজধানী কামস্কাটকার। এই রাজধানীর কথা কোন গল্পের মধ্যে উল্লেখ আছে, দেখি কে কে বলতে পারো। এই শব্দটা বুঝছো, এই শব্দটা তোমরা অনেকবার পাইছো, এটা গল্প পড়তে গিয়ে। গল্পের মধ্যে স্বামী আর স্ত্রী, হ্যাঁ স্বামী থাকে কি, স্বামী হচ্ছে স্ত্রী হচ্ছে কি, মানে বিয়ে করে বা হবে এরকম, তোমার হচ্ছে ওটা হচ্ছে কি সাপুরে ছিল, সাপুরে। জাস্ট একটু ক্লু দিলাম তোমাদেরকে, দেখে বলো, একটু ক্লু দিলাম। তোমার একটা গল্প পড়ছো ইন্টারমিডিয়েটে, গল্পটার মধ্যে একজন সাপুরে থাকে, বিন বাজার সাপুরে থাকে, হ্যাঁ, আরেকজন ব্যক্তি যার হচ্ছে অনেক বড় লোক ছিল এক পর্যায়ে, ওনার 20-20 বিঘা 20-25 বিঘা জমি ছিল, আমবাগান ওরকম আর কি। কামস্কাটকার রাজধানীর কথা উল্লেখ আছে কোন গল্পের মধ্যে, বিলাসী অপরিচিতা, একটি তুলসী গাছের কাহিনী, নাকি আহ্বানের মধ্যে? সেটা উত্তর হচ্ছে কি ভাইয়া, উত্তর হচ্ছে আমার বিলাসীর মধ্যে। এই তো, এই কথাটা উল্লেখ ছিল কার মধ্যে, বিলাসীর মধ্যে। এটা হচ্ছে আমার বিলাসীর মধ্যে উল্লেখ ছিল, বিলাসীর মধ্যে আমার উল্লেখ ছিল। ঠিক আছে, ওকে ঠিক আছে, উত্তর পেয়ে ফেলছ। উত্তর হচ্ছে বিলাসী, শেষ। পরে দেখি, পরে বলতেছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টা, দেখি। মাত্রাহীন মানে কি, মাত্রাহীন মানে হচ্ছে যেটার মধ্যে মাত্রা নাই, এটার মধ্যে কি নাই, মাত্রা নাই। দেখি স্বরস্বরের মধ্যে, মানে স্বরবর্ণের মধ্যে, খেয়াল করো, স্বরবর্ণের মধ্যে মাত্রা নাই, কি কি আছে, এটার উপর কোনো দাগ নাই, মানে মাত্রা নাই। পরে ওই, এটার উপর কোনো মাত্রা নাই। পরে হচ্ছে ও, এটার উপর কোনো দাগ নাই। পরে ও, এটার উপর কোনো দাগ নাই, মানে চারটা, মানে স্বরবর্ণের মধ্যে চারটার উপরে কোনো নাই, দাগ নাই, মানে মাত্রা নাই, এই চারটা পাইলাম। আর ব্যঞ্জন বর্ণের মধ্যে উও আছে, উও একটা। পরে কি, পরে হচ্ছে ইও দুইটা, উও পাইলাম। পরে কি, পরে হচ্ছে অনুস্বর, বিসর্গ, হ্যাঁ, পরে খণ্ড তো একটা আছে, পরে চন্দ্রবিন্দু আছে। তাহলে এই চারটা দিল 6টা, 6, 7, 8, 9, 10, 10টা।
তাহলে উত্তর কত ভাইয়া? উত্তর হচ্ছে 10টা। কেন পাইলাম? এই যে দেখো যেগুলো মাত্রা নাই, দেখো একটার উপর দাগ নাই, একটার উপর মাত্রা নাই, তার মানে কি উত্তর কয়টা? উত্তর 10টি। লিখে সুন্দর মতো লিখে লিখে বুঝা দিলাম যে আসলে এগুলো কেন কেন 10টা হইলো। এই 4টার উপর দাগ নাই, আবার এই 6টার উপর দাগ নাই, মানে উত্তর কয়টা? মোট হচ্ছে 10টা। বর্ণমালা যেহেতু বলছে মানে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ মিলাই আসবে 10টা। 10টা উত্তর হচ্ছে সি নাম্বারটা, সেটা হচ্ছে কি 10টি। ওকে ঠিক আছে। 40 নম্বর কোশ্চেন চলে আসে। 40 নম্বর কোশ্চেনের মধ্যে স্বামীর মৃত্যুর কতদিন পর বিলাসী আত্মহত্যা করে? হ্যাঁ, আত্মহত্যা করে। আর এরকম বাকি আছে। ওকে, স্বামীর মৃত্যুর কতদিন পর বিলাসী আত্মহত্যা করে? কি করে? আত্মহত্যা করে। বিলাসী আত্মহত্যা করে। ওকে বলো ভাইয়া, স্বামীর মৃত্যুর কতদিন পর বিলাসী বিষ পান, বুঝছো? বিষ খেয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়। ঠিক কতদিন পরে? হ্যাঁ, 1 সপ্তাহ পরে, মানে 7 দিন, মানে 7 দিন পর, 7 দিন পর উনি মারা যায়। 7 দিন পর উনি কি হয়? উনি মারা যায়। তাহলে বিলাসী 7 দিন পর কি করে? উনি মারা যায়। স্বামীর মৃত্যুর কতদিন পর বিলাসী আত্মহত্যা করে? সেটা হচ্ছে কি 7 দিন পরে। কি খেয়ে? বিষ খেয়ে মারা যায়। বিষ খেয়ে উনি মারা যায়। ওকে ভাই, পরে আসি। আমি বিশ্বাস করি একেবারে এখন থেকে শুরু হয়েছে, আরো তোমার লং টাইম ক্লাস চলবে, কেউ যাবা না, কারণ স্বপ্ন পূরণ করতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। তোমার ভালো লাগবে না, তোমার ভালো লাগবে না, তারপর তোমার থাকতে হবে, কারণ কেউ কাকে স্পেস দিবে না। তুমি ক্লাস না করলে অন্যজন করবে, তুমি ক্লাস না করলেও অন্যজন কিন্তু ঠিকই করবে, পড়া ঠিক করবে, তুমি বুঝতে পারবা না, তুমি বুঝতে পারবা না, ফাঁকিবাজি করবা না। কন্টিনিউয়াসলি 7 দিন সময় আছে, 6 দিন সময় আছে, 6 দিন সময় সুন্দর মতো পরিশ্রম করে কাটাও, যাতে এটা ভালো পজিশনে চলে আসতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, এখন আসি বাংলায় বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ কয়টা? এটাকে বলছিলাম আমরা, এটা হচ্ছে 39টা। এটা প্রশ্ন পাইছি আমরা 39টা। ওকে ওকে ওকে, পরে দেখো, দেখ এমন করে মানুষ ঠকায়ও না। দেখো বা দেখো এরকম বলছে আর কি, দেখো এরকম করে মানুষ ঠকায়ও না। দেখো এমন করে মানুষ ঠকাইও না, এই যে কথাটা, এই কথাটা আছে কোন রচনায়? আরে বাপরে বাপ, এটাও পারবা, এটা বই ঘাটে পাবা না, এটা বই খাতা ঘাটাঘাটি করলে পাবা না, বুঝছো? এটা সরি গাইড, মানে গাইড বই পাবা না তুমি। এই যে দেখো এমন করে মানুষ ঠকাইও না, এই কথাটা তারাই পারবে যারা বই ভালো মতো পড়ছে, যারা বইগুলো ভালো মতো পড়ছে। কারণ তুমি হুট করে তোমাকে নাম বললাম, তোমার মাথায় আসতে পারে যে এই নামটা এই জায়গায় ছিল, বা তোমাকে একটা লাইন তুলে দিয়ে বললাম যে এই লাইনটা কোন কবিতার মধ্যে ছিল, কোন গল্পের মধ্যে ছিল, তার মানে তোমার গল্পটা পড়তে হবে, আর গত বছর এই করে একটা কোশ্চেন আসছে, যাতে জাতীয় বিশ্ববিদ্যালয় বসতে পারে যে আসলে তুমি গল্প পড়ছো কিনা। জাস্ট একটা গল্প দিয়ে, একটা গল্প লাইন তুলে দিয়ে বলবে যে লাইনটা কোথায় ছিল, কোন গল্পের মধ্যে ছিল, এটা বলবে। ঠিক আছে? তাহলে কি বলছে ভাইয়া? দেখো এমন করে মানুষ ঠকাইও না, এই কথাটা কোনটার মধ্যে ছিল? এনে তো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। ওকে ভাইয়া, তাহলে উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে বিলাসী। এই তো, তাহলে দেখো এমন করে মানুষ ঠকাইও না, কেমন করে? মানুষকে কামড় দিলে বিন টিন নিয়ে গিয়ে বিলাসী বলতেছে আর কি, যে মানুষকে আটকায় বলবা যে টাকা পয়সা দাও, হ্যাঁ, বা বিন টিন বলে না করে কিছু টাকা পয়সা চাইবে, সেজন্য বলছে যে দেখো এমন করে মানুষ ঠকাইও না। ওকে, পরে দেখো, মৃত্যুঞ্জয়ের আম বাগানের আয়তন কত ছিল? আমি আমার কথা যারা শুনছো, আমি মুখে কিন্তু অলরেডি বলে ফেলছি, মুখ দিয়ে বলছি যে কত বিঘা জমি ছিল, এটা বলছি আমি একটু আগে বলছি ক্লাসে। মৃত্যুঞ্জয়ের আম বাগানের আয়তন ছিল কত? 20-25 বিঘা, 20-30 বিঘা, 10-15 বিঘা, নাকি হচ্ছে 15-20 বিঘা? বলো ভাইয়ারা, বলো। এই তো একদম বলে ফেলছো, সেটা হচ্ছে কি 20-25 বিঘা। হ্যাঁ, 20-25 বিঘা, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের আম বাগানের আয়তন ছিল 20-25 বিঘা। এই 20-25 বিঘা তোমার হচ্ছে আয়তন নিয়ে মানে কি করতেন, আয়োজন করতেন আর কি।
তাহলে মৃত্যুঞ্জয়ের আম বাগানের আয়তন ছিল 20-25 বিঘা, 20-25 বিঘা। ঠিক আছে ভাইরা, ওকে, মানে 20-25 বিঘা আর কি। শেষ। পরে আসি, বিলাসী গল্পের কথক কতটা পথ হেঁটে স্কুলে যেত, অর্থাৎ নেড়া, মানে বিলাসী গল্পের যিনি কথক কথা বলতেছে, ওই গল্পের কথক মানে হচ্ছে কত 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 মানে কতটা পথ হেঁটে হেঁটে স্কুলে যেতেন। 5 ক্রোশ, 3 ক্রোশ, 4 ক্রোশ নাকি 2 ক্রোশ? কত ক্রোশ হেঁটে হেঁটে উনি স্কুলে যেতেন? হ্যাঁ, এটা কি কত বলো? বিলাসী গল্পের মধ্যে কথক কতটা পথ হেঁটে হেঁটে স্কুলে যেত? উত্তর হচ্ছে কি 4, 2, 3 নাকি 5? কত ক্রোশ হেঁটে হেঁটে উনি স্কুলে যেতেন? উত্তর হচ্ছে আমার কত ভাইয়া? উত্তর হচ্ছে আমার এই যে 2 ক্রোশ, 4 মাইল আর কি। হ্যাঁ, 1 ক্রোশ সমান 2 মাইল। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আমার ডি নাম্বারটা, 2 ক্রোশ। 2 ক্রোশ হেঁটে হেঁটে স্কুলে যেত, হেঁটে হেঁটে স্কুলে যেত আর কি। হ্যাঁ, কথক। পরে দেখি 45 নম্বর কোশ্চেন, 45 নম্বর কোশ্চেন, বিলাসী গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে? কিভাবে মৃত্যু হয়? অসুখে, অনাহারে, সর্পদংশনে। সর্প মানে কি? সাপ। সাপের দংশনে নাকি হচ্ছে বিষ পানে? নাকি হচ্ছে বিষ পানে? বলো। বিলাসী গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে? কিভাবে মৃত্যু হয়েছে? অসুখের কারণে মৃত্যু হয়েছে, অনাহারে হয়েছে, সর্পদংশনে হয়েছে, নাকি হচ্ছে বিষ পানে হয়েছিল? আসলে কি কারণে ওনার মৃত্যুটা হয়েছে এটাও বলছি, যারা ক্লাস করছো, দেখছো, বুঝছো। আবার বলো। সর্পদশা, বিলাসী গল্পে বিলাসী মৃত্যু হয় কিভাবে? উত্তর হচ্ছে আমার বিষ পানে। এই তো বলে ফেলছো। মানে স্বামী মারা যাওয়ার ঠিক 7 দিন পর, মানে মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পর ঠিক 7 দিন পর উনি কি হয়েছে? উনি মারা গেছে কি করে? আত্মহত্যা করছে এই বিষ পানের মাধ্যমে। এই বিষ পান করে উনি কি করেন? আত্মহতি দেন বা আত্মহত্যা করেন আর কি। ওকে, ঠিক আছে ভাইরা, পরবর্তী কোশ্চেন আসি। কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়? দেখো, কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়? এই কোশ্চেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছে, গত বছর আসছে। মানে এরকম কোশ্চেনটা না, বাট কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে এরকম এরকম কোশ্চেন, বুঝছো? ছাড়পত্র, ঘুম না, এরকম থেকে আসছে। কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়? এখন উত্তরটা দেখে খেয়াল করো। এখন তুমি মনে করো তুমি জানো না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কয়টা, তুমি জানো না, তুমি কখনো শোনো নাই, বাট তুমি শুনেছ যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস চোখের বালি। কি চোখের বালি? সেটা কার উপন্যাস? রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। তাহলে তুমি চট করে উত্তর দিবা সি নাম্বার। কারণ কি জানো? কারণ কি? কারণ চোখের বালি ওটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। তাহলে মানে অপশন যদি সি নাম্বারটা রবীন্দ্রনাথ ঠাকুরের হয়, বাকি তিনটা অবশ্যই তার, তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার। ইজি কোশ্চেন। এমন না মনে করো আমি জানি না, তুমি জানি না, মানে আমরা কেউ জানি না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কি কি আছে আমি জানি না, তুমি জানো না। এখন তুমি জানো কোনটা? চোখের বালি, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। আর মানে চট করে মাথা চলে আসবে এটা উত্তর, এটা উত্তর। শেষ। তাহলে ঠিক সেই হিসাবে সি নাম্বার উত্তর। সি নাম্বার কার? চোখের বালি, ঘরে বাইরে, চতুরঙ্গ, বউ ঠাকুরানীর হাট, বুঝছো? হ্যাঁ, 2 বোন, এগুলো হচ্ছে কার লেখা? এগুলো হচ্ছে রবি ঠাকুরের উপন্যাস। রবি ঠাকুরের উপন্যাস, ঘরে বাইরে, বউ ঠাকুরানীর হাট, চতুরঙ্গ, হ্যাঁ, এগুলো হচ্ছে রাজর্ষি, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। চোখের বালি, চোখের বালি এটা হচ্ছে কার উপন্যাস? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। তাহলে উত্তর হচ্ছে সি নাম্বারটা। শেষ। সি নাম্বার হচ্ছে আমার উত্তর। পরে দেখি মৃত্যুঞ্জয়ের কিভাবে মৃত্যু হয়েছিল? চিন্তা করছো? মানে খেয়াল করছো তুমি? নামটা খেয়াল করছো? নামটা মানে কি? মৃত্যুঞ্জয় মানে কি বোঝো? মৃত্যুঞ্জয় মানে হচ্ছে যিনি মৃত্যুকে জয় করেছে। যিনি কি করেছে? মৃত্যুকে জয় করে তাকে বলা হয় মৃত্যুঞ্জয়। এই মৃত্যুকে জয় করা মানে সে মৃত্যুঞ্জয়। অথচ এই মৃত্যুঞ্জয়ের মৃত্যু কিভাবে প্রশ্ন করা হয়েছে? প্রশ্নের সাথে নামের সাথে মিলে নাই। তাহলে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছে কিভাবে ভাইয়া? অনাহারে, মানে খাইতে পারেন এই জন্য, নাকি সাপের কামড়ে, সর্পদংশনে হয়েছে, নৌকাডুবিতে হয়েছে, নাকি হচ্ছে জ্বরে হয়েছে? সাপুরে মানে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছে কিভাবে? মৃত্যুঞ্জয় শব্দটা মানে হচ্ছে মৃত্যুকে জয় করা, বা সে মৃত্যুকে জয় করতে পারে নাই, কা তার নামের সার্থকতা নাই। তাহলে মৃত্যুঞ্জয় মৃত্যু হয়েছে সাপের কামড়ে। কিসের কারণে ভাইয়া? সাপের কামড়ে মৃত্যু হয়েছে। সাপের কামড়ে আমার হচ্ছে মৃত্যু হয়েছে। বি নাম্বার উত্তর, সাপের কামড়ে। সাপের কামড়ের কারণে কি হয়েছে? মৃত্যু হয়েছে বা মৃত্যু হয়েছে। শেষ। উত্তর হয়ে গেল এটা। পরে আসি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বিলাসী গল্পে হুমায়ুনের বাবার নাম কি বলেছিল বা কি নামে উল্লেখ করা হয়েছিল, বলো দেখি। এটাও পারবা, এটা যারা বই পড়ছে তারা পারবা, বই ছাড়া কোনো অপশন নাই। মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী গল্পে হুমায়ুনের বাপের নাম, হুমায়ুন কে ভাইয়া? হুমায়ুন হচ্ছে মুঘল সাম্রাজ্যের কোন বংশ? মুঘল সাম্রাজ্য, বুঝছো? যেমন সুলতানি বংশ, মুঘল বংশ, এই মুঘল বংশের একজন শাসক, মুঘল বংশের একজন কি একজন শাসক হচ্ছে হুমায়ুন। শাসকের নাম কি? শাসকের নাম হচ্ছে হুমায়ুন। আর হুমায়ুনের বাবার নাম হচ্ছে বাবর। বাট ওই গল্পের মধ্যে উল্লেখ করা হয়েছে কি? উল্লেখ করা হয়েছে মানে বিলাসী গল্পের মধ্যে বাবর উল্লেখ না করে বলছে কি তুগলক খা। কি বলছে? তুগলক খা বলছে। তাহলে সেই হিসাবে উত্তর হচ্ছে আমার কি ডি নাম্বারটা। গল্পের মধ্যে বলা হয়েছে, বিলাসী গল্পের মধ্যে বলা হয়েছে সেটা হচ্ছে কি তুগলক খা, সেটা হচ্ছে কি তুগলক খা। উত্তর হচ্ছে তুগলক খা। তাহলে হুমায়ুনের বাবার নাম কি? হুমায়ুনের বাবার নাম হচ্ছে সত্য যেটা মানে যেটা রিয়েল সেটা হচ্ছে কি বাবর। সেটা কি? সেটা হচ্ছে বাবর। তাহলে হুমায়ুনের বাবার নাম হচ্ছে বাবর। হুমায়ুনের বাবার নাম কি? বাবর। আর হুমায়ুনের ছেলের নাম হচ্ছে আকবর। হুমায়ুনের বাবার নাম বাবর আর হুমায়ুনের ছেলের নাম কি? আকবর, সম্রাট আকবর আর কি। ওকে ঠিক আছে ভাইরা, ওকে ওকে ঠিক আছে। পরে আসি, পথের পাঁচালী উপন্যাসের লেখক। তোমরা আগে এনইউ পরীক্ষা দাও, এনইউ পরীক্ষা দেওয়ার পরে কোনো সুযোগ হয়, কখনো যদি সুযোগ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই পথের পাঁচালী উপন্যাসটা পড়বা, একবার হলেও পড়বা। পড়লে বুঝতে পারবা যে দারিদ্র্যের যে কষ্ট, তৎকালীন সমাজে বাংলার যে কষ্ট ছিল এটা তুমি বুঝতে পারবা। মানে এই পথের পাঁচালী, এই পথের পাঁচালী যারা পড়ছে তারা চোখ দিয়ে মানে টল টল করে পড়ছে। পথের পাঁচালী যে উপন্যাসটা আছে, এই উপন্যাসটা বা যে সিনেমাটা যারা দেখছো তারা হয়তো ভালো মতো বুঝতে পারতেছো। এটা অনেক অনেক মানে মানে একটা মানুষ তৎকালীন অবস্থায় খাবার না খেয়ে কিভাবে মারা যায়, দুর্ভিক্ষের অবস্থা আসলে কি হয়, ওই এইটা দেখলে বুঝতে পারবো। ওকে ঠিক আছে, ঠিক আছে। তাহলে এনইউ পরীক্ষার পরে এনইউ চান্স পাওয়ার পরে পরের মাসে তুমি এটা পড়ে ফেলবা পথের পাঁচালী। আমি বলে দিলাম তুমি অনেক কিছু শিখতে পারবা। পথের পাঁচালীটা তুমি পড়ে ফেলবা আস্তে আস্তে। হ্যাঁ, তুমি উপন্যাসটা পড়বা, যেভাবে হোক সংগ্রহ করবা, সংগ্রহ করে পড়ে ফেলবা। ওকে, সেটা কে ভাই? তার হচ্ছে বিটা হচ্ছে কার লেখা? এটা হচ্ছে কার লেখা দেখি তো, বলো দেখি। হ্যাঁ, সি নাম্বারটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী, সরি ভাইয়া, পথের পাঁচালী হচ্ছে বি নাম্বার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, পরে আসি, পরেরটা খেয়াল করো। এখানে পরেরটা কি বলছে? পরের কোশ্চেনটা হচ্ছে পথের পাঁচালী গেল, পর হচ্ছে আহ্বান। আসি, আহ্বানে কি বলছে? আহ্বানে বলা হয়েছে আহ্বান গল্প, আহ্বান গল্প কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই আহ্বান গল্পের মধ্যে, আহ্বান গল্পের মধ্যে তোমার হচ্ছে বুড়িকে, এই বুড়ি নিয়ে গল্প, বুঝছো? বুড়িকে নিয়েই তোমার হচ্ছে গল্পটা লেখা হয়েছে। লেখক আর বুড়ির মধ্যে কথোপকথন হয়েছে। বুড়ি তার বাসায় আসে, লেখক চলে যায় কাজে, আবার ছুটিতে বাসায় আসে, আবার চলে যায়। পুরে বুড়ি এক পর্যায়ে মারা গেল। এখানে বলা হয়েছে বুড়ি কে ছিল? বুড়ি হচ্ছে জমি করাতির স্ত্রী, জমির করাতির স্ত্রী, মানে জমির হচ্ছে তার নাম। আর সে কি করতো? করাতি কাজ করতো, করাতির কাজ মানে করাতি গাছ টাছ কাটতো হয়তো। হুম, জমি করাতে, তার জমির হচ্ছে তার নাম, বুড়ির স্বামীর নাম জমির। তাহলে বুড়ি কে? বুড়ি হচ্ছে জমির করাতির স্ত্রী, জমির করাতির স্ত্রী। ঠিক আছে, শেষ। ওকে, কোন জাতীয় শব্দে মূর্ধন্য ষ ব্যবহার হয় না? দেখি, তোমাদের একটু অনেকবার বলছি, অনেকবার দেখাইছি। কোন জাতীয় শব্দে মূর্ধন্য ষ ব্যবহার হয় না? এখানে খেয়াল রাখবা, এই জায়গাটা খেয়াল রাখবা, এই জায়গাটা খেয়াল রাখবা। কোন জাতীয় শব্দে মূর্ধন্য ষ ব্যবহার হয় না? মূর্ধন্য ষ ব্যবহার হয় না। ওকে, তাহলে কি বলছি? কোন জাতীয় শব্দে মূর্ধন্য সহ ব্যবহার হয় না? এটা কোনটা? এটা হচ্ছে কি, আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যদি অপশন থাকে তৎসম, এই তৎসম শব্দের মধ্যে মূর্ধন্য সহ ব্যবহার হয়। সংস্কৃত মূর্ধন্য সহ ব্যবহার হয়, বৈদিক সংস্কৃত সেম কথা, মানে এই তিনটা সেম কথা। বাট তোমাদের বলছিলাম বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য সহ ব্যবহার হয় না। তাহলে ব্যবহার হয় না বলছে এখানে, তাহলে উত্তর হচ্ছে বি নাম্বারটা। বিদেশি শব্দের মধ্যে মূর্ধন্য সহ ব্যবহার হয় না, মূর্ধন্য ব্যবহার হয় না, দুইটাই ব্যবহার হয় না। কোন শব্দে? বিদেশি শব্দের মধ্যে মূর্ধন্য সহ মূর্ধন্য ব্যবহার হয় না। শেষ। ওকে ভাইয়া, শেষ। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে বিদেশি। উত্তর হচ্ছে কি? বিদেশি শব্দে মূর্ধন্য স ব্যবহার হয় না, মূর্ধন্য স ব্যবহার হয় না।
ওকে ভাইয়া, পরে আসি। স্বভাবতই মূর্ধন্য স হয় এমন উদাহরণ কোনটি? মানে স্বভাবতই মূর্ধন্য স হয়েছে এমন উদাহরণ কোনটা? এটাকে দেখছিলাম না আমরা, ওই সময় আমরা দেখছি কৃষক, বর্ষা, কাষ্ঠ, ঔষধ, এটা দেখছি মনে আমরা। হ্যাঁ, এটা হচ্ছে কি, এই যে ঔষধ, এটা কি ঔষধ। কারণ কি, কৃষকের মধ্যে রিকার আছে, বর্ষার মধ্যে রেফ আছে, কাষ্ঠের মধ্যে ঠ আছে, টবর্গ বর্ণ, এগুলো নিয়ম অনুযায়ী হয়েছে। বাট ঔষধের মধ্যে কোন নিয়মে হয়েছে মূর্ধন্য স? হয়েছে, কোন নিয়ম আছে? নাই। তার মানে সেটা হচ্ছে এটা, মানে নিয়ম মানা নাই। এটা হচ্ছে ডি নাম্বারটা উত্তর। যেহেতু নিয়ম মানা, তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বারটা। ঠিক আছে, উত্তর হচ্ছে ডি নাম্বারটা। ওকে, ঠিক আছে, পরে আস প্রিয় ভাইরা। পরে দেখো কি বলতেছে। আহ্বান গল্পে বুড়ির স্বামী কোন পেশায় নিয়োজিত ছিল? বলছি একটু আগে। আহ্বান গল্পে বুড়ির স্বামী কোন পেশায় নিয়োজিত ছিল? মানে একটা কাজ করতেন উনি। কাজটা কি? রাজমিস্ত্রির কাজ করতেন, গোয়ালার কাজ করতেন, গরামি কাজ করতেন, নাকি করাতির কাজ করতেন? কি কাজ করতেন? মানে বুড়ির স্বামী একটা কাজ করতেন, সেই কাজটার নাম কি? বলো দেখি, বলো প্রিয় ভাইরা, বলে ফেলো যে বুড়ির স্বামী কি কাজ করতেন। আহ্বান গল্পে বুড়ির স্বামী কোন পেশায় নিয়োজিত ছিলেন? উত্তর হচ্ছে আমার কি? উত্তর হচ্ছে আমার কলাতির পেশায়। কি পেশা ভাইয়া? উত্তর হচ্ছে আমার কলাতির পেশায় নিয়োজিত ছিলেন। কলাতির পেশায় নিয়োজিত ছিলেন হচ্ছে কে? এ বুড়ি, এ বুড়ির স্বামী। ওকে, পরে দেখি। আহ্বান গল্পে গল্প কথাকার সহপাঠীর নাম কি ছিল? গল্প কথাটা সহপাঠী ছিল, বুঝছো? আবেদ আলী। বলেই ফেললাম, বলেই ফেললাম, মুগ্ধ চলে আসছে। আহ্বান গল্পের গল্প কথাকার সহপাঠীর নাম কি ছিল ভাইয়া? সহপাঠীর নাম হচ্ছে আবেদ আলী। জাস্ট উত্তর হচ্ছে বি নাম্বারটা, আবেদ আলী। হ্যাঁ, আবেদ আলী। মানে হচ্ছে এই আর শুকুর মিয়া বলছিল কি, বুড়ি যখন মারা যায়, বুড়ি মারা যাওয়ার পরে তখন হচ্ছে কি বলছিল, যখন কবর দেয়, মাটি দেয়, মাটি দেওয়ার সময় বলছে যে দেও বাবা দাও, দেও বাবা দেও, মাটি দাও আর কি। এই শুকুর মিয়া বলছিল আর কি। আবেদ আলী কে? আবেদ আলী হচ্ছে তার কি, আবেদ আলী হচ্ছে এই আহ্বান গল্পের লেখক, যিনি ছিলেন তার ক্লাসমেট বা সহপাঠী। ক্লাসমেট বা সহপাঠী ছিল কে? এই আবেদ আলী। তাহলে উত্তর হচ্ছে কি ভাইয়া? উত্তর হচ্ছে আহ্বান গল্পের সহপাঠীর নাম হচ্ছে আবেদ আলী। আবেদ আলী। শেষ। এরপর আসি ভাইয়া, কি বলতেছে দেখো। আমি আবার বলেছি তোমাদেরকে, আগামীকাল ঠিক এই সময়টাতেই আবার কি হবে, ম্যারাথন ক্লাস হবে। সেটা বিষয়টা তোমাদের পেজের মধ্যে জানাই দেওয়া হবে কোন বিষয় হবে। আগামীকাল ঠিক এই সময়, আজকে 7টা বাজে ক্লাস শুরু হয়েছে না, এই একই সময় আগামীকাল 7টা বাজে ক্লাস শুরু হবে। সেটা আর একটা ম্যারাথন হবে, অন্য বিষয়ের উপর হবে। বাংলায় কিন্তু যা শাসিক গদ্য হইতেছে, পদ্য বাকি আছে, গ্রামার বাকি আছে, পাশাপাশি জিকে বাকি আছে, ইংরেজি বাকি আছে, গ্রুপ সাবজেক্ট বাকি আছে। একদিনে 2টা করে ম্যারাথন দিয়ে শেষ করবেন ইনশাআল্লাহ তোমাদেরকে। হ্যাঁ, যাতে 6 দিন সময় আছে, এই 6 দিন সময় দিয়ে তুমি ভালো মতো প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে ভাইরা, আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। ওকে, কি বলতে দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান গল্পে কি ধরনের গল্প? এটা এটা হচ্ছে উদার মানবিক সম্পর্কের গল্প। কারণ এই যে গল্পের মধ্যে যে বুড়ি আর লেখক, এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, বাট একটা টান আছে, টান, আত্মিক, মানে একটা তাত্ত্বিক টান আছে, বুঝছো? আত্মাগত টান আছে, মনোর দিক দিয়ে টান আছে। মানে এদের কোনো সম্পর্ক নাই, বুড়িকে কখনো সে দেখাও নাই, বুড়ি লেখককে কখনো দেখে নাই। বাট এই যে মানবিকতা, হ্যাঁ মানবিকতা, উদার মন মানসিকতার পরিচয়, অর্থাৎ উদার মানবিক সম্পর্কের একটা টান, এই টানটা বা এই দৃশ্যটা ফুটে উঠছে এই আহ্বান গল্পের মধ্যে। এই আহ্বান গল্পের মধ্যে আমরা এটাই খুঁজে পাই, উদার মানবিক সম্পর্ক, যার সাথে কোনো সম্পর্কে নাই, রক্তের কোনো সম্পর্ক ছিল না, বাট তার মধ্যে টান আছে। এই টানটা হচ্ছে উদার মানবিক সম্পর্ক। এটা হচ্ছে উদার মানবিক সম্পর্ক। ওকে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে তাহলে। ওকে ভাইয়া, পরে আসি। দেখো, কোন দুইটি যৌগিক বর্ণ? কোন দুইটা যৌগিক বর্ণ? এখন দেখো, যৌগিক বর্ণ মানে কি? দেখো, বর্ণ মানে কি? লিখিত রূপ। বর্ণ মানে কি? লিখিত রূপ। বর্ণ মানে লেখা থাকবে আর কি, এরকম। কোন দুটি যৌগিক বর্ণ যদি বলা হয়, আমরা জানি যৌগিক স্বরবর্ণ কয়টা? যৌগিক স্বরবর্ণ 2টা। কি কি? যৌগিক মানে কি? যৌগিক মানে ডাবল। যৌগিক মানে কি? যৌগিক মানে হচ্ছে ডাবল। এখন ডাবল মানে কি? মনে করো, মনে করো একটা শব্দ লেখা আছে, যেমন বললাম লাউ। কি বললাম? লাউ। লাউ বলছি, লাউর মধ্যে কি আছে দেখো, আউ আছে, আউ। আউ, আউটা আছে। এই আউ শব্দটা আর যে আউ উচ্চারণ হইলো, এটা 2টার মধ্যে হয়েছে, একটা আ একটা রসাউ, 2টা মিলে একটা উচ্চারিত হয়েছে। ঠিক একই ভাবে এই যে এ আছে, সরি এ না, এ ওই না, উত্তর কি ভুল আসছে? এখানে ভুল আসছে। হ্যাঁ, এখানে ভুল আসছে। এটা হচ্ছে অপশন 2টার মধ্যে চলে আসছে। একটা অপশন এ নাম্বার অপশন বলে দিচ্ছিলাম, এটা বলে দিচ্ছি, এটা ভুল আসছে, হয়তো অপশনে ভুল আসছে। অপশনে ভুল আসছে ভাইয়া। অপশনে কি বলে দিচ্ছি তোমাদেরকে, দেখো অপশনটা হচ্ছে এরকম হবে। এই নাম্বার অপশন হচ্ছে এই যেটা, ওই আর হচ্ছে ওই আর হচ্ছে ও।
আচ্ছা এই দুইটা, এই নাম্বার হচ্ছে এটা, হ্যাঁ এটা এটা। ওকে দেখো খেয়াল করো, এ আর ওই, ওই আর ও, এই দুইটা, ওই শব্দটাকে আমি ভেঙে লেখা যায়, ওই শব্দটা আমরা কি করতে পারি, ভেঙে লিখতে পারি। যেমন কি অ প্লাস রস্যই, এটাকে যদি আমরা একসাথে করি তাহলে কি হচ্ছে, ওই হচ্ছে, তার মানে ওইটাকে ভেঙে লেখা যাচ্ছে, ওইটাকে ভেঙে লেখা যাচ্ছে। আবার ও লেখে দেখি তো, অ প্লাস রস্যৌ, ও দেখো লেখা যায়। তার মানে যেহেতু যেটাকে লেখা যায়, ভেঙে লেখা যায়, আর ভেঙে লেখা গেলে সেটা কি যৌগিক হয়, সেটা কি যৌগিক হয়। তাহলে সেই হিসাবে এই নাম্বার উত্তর, এই নাম্বার কি ওই আর হচ্ছে ও, এই দুইটা, ওই আর হচ্ছে ও, ওই আর হচ্ছে ও, এই দুটো হচ্ছে কি, হ্যাঁ অপশনে ভুল আছে ভাইয়া, অপশনের মধ্যে ভুল আছে, সেজন্য সার্ট করে দিলাম, কারেকশন করে দিলাম। সেটা হচ্ছে কিভাবে লিখবা, অপশনে লিখবা যে এই নাম্বার হচ্ছে কি, এই নাম্বার হচ্ছে ওই একটা, হচ্ছে ও একটা, অপশনে এই দুইটা হচ্ছে যৌগিক বর্ণ, বুঝছো? দুইটা অপশনের মধ্যে এখানে দুইটা ভাষা হয়ে চলে আসছে আর কি, এই দুইটা আর কি, এই দুইটা যৌগিক বর্ণ আর কি, এই দুটো হচ্ছে যৌগিক বর্ণ। ওকে ভাইয়ারা ঠিক আছে, শেষ। এরপরে আসি ভাইয়া, এর পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা, দেখি নিজের কোন শব্দে মূর্ধন্য ষ হবে। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে মাস্টার, হেডমাস্টার, পরিষ্কার, পুরস্কার, চারটা অপশন দেওয়া আছে। নিচের কোন শব্দে মূর্ধন্য ষ হবে, মাস্টারের, হেডমাস্টার, পরিষ্কার, পুরস্কার, কোনটার মধ্যে হবে? ওকে বলো ভাইরা, প্রিয় ভাইরা বলো, এটা বলে ভালো, নিচের কোন শব্দে মূর্ধন্য ষ, নিচের কোন শব্দে মূর্ধন্য ষ হবে? দেখি কে কে পারো। মাস্টারের মধ্যে হবে, কারণ না মাস্টার শব্দের ইংরেজি শব্দ, এটা হবে না। আমরা জানি ইংরেজি শব্দের মধ্যে মূর্ধন্য ষ হয় না, তাই ইংরেজি শব্দের মধ্যে হবে না। হেডমাস্টার শব্দটা কি ইংরেজি শব্দ, এটাও মধ্যে হবে না। এখন আসি পরিষ্কার পুরস্কারের মধ্যে। আমি ক্লাসের শুরুতে একবার বলে দিয়েছিলাম, তোমরা যারা ক্লাস করছো একবার শুরুর দিকে যারা ছিল, শুরুর দিকে যারা ছিল তারা পারবা। এখন দেখো পুরস্কারের মধ্যে একটা, পুরস্কারের মধ্যে দন্তস্ব, কি সব দন্তস্ব দেওয়া, পুরস্কার, ঠিক আছে এটা পুরস্কার। আর পরিষ্কার হচ্ছে কি পর হয় রসিকার রি মূর্ধন্য স, কয়েকার কার, হ্যাঁ এই যে পরিষ্কার। এখন দেখো কেন আলাদা হইল, আলাদা হয়েছে এই কারণে, দেখো আমরা পড়ছিলাম কি রসিকার অথবা রসিকার পর মূর্ধন্য স হয়, এখানে রসিকার ওই দেখ শয়ের আগে রসিকার আছে, এই শয়ের আগে রসিকার নাই, রসিকারও নাই, যার কারণে এখানে রসিকার, এখানে দন্তস্ব হবে। কিন্তু পরিষ্কার বানানোর মধ্যে এই যে স, এই যে রসিকারটা আছে রয়ের সাথে, দেখছো রয়ের সাথে আছে, মানে সয়ের সাথে আগ সয়ের পরে আছে, এই যে রসিকারটার কারণে এখানে কি হয়েছে মূর্ধন্য স হয়ে গেছে, এই যে মূর্ধন্য স, তার মানে পরিষ্কারের মধ্যে কি হবে, উত্তর হবে, উত্তর হচ্ছে এই পরিষ্কার, সি নাম্বারটা। ওকে ওকে ঠিক আছে, হয়ে গেছে। পরে আসি, দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে স, মূর্ধন্য স, তালব্যস্য, তারপর হচ্ছে কি মূর্ধন্য স দন্তস্ব। এই যে তালব্যস্য, মূর্ধন্য স দন্তস্ব, তিনটির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই? খাঁটি বাংলা শব্দে কোনটার ব্যবহার নেই? খাঁটি বাংলা শব্দে দেখি কে কে পারো। খাঁটি বাংলা মানে কি তদ্ভব শব্দ, মানে তৎসম শব্দ না, কোনটার ব্যবহার নেই, কোনটার খাঁটি বাংলা শব্দের মধ্যে কোনটার ব্যবহার নেই? দেখি প্রিয় ভাইরা বলো। খাঁটি বাংলা মানে কি তৎসম না, মানে তৎসমের বাইরে যেগুলো সেগুলো খাঁটি বাংলা আর কি। তাহলে এখানে যেহেতু বলছে খাঁটি বাংলা শব্দ মানে তৎসমের বাইরে, এখানে কি এই সব এই সবে নাকি সবগুলো, কোনটাই? উত্তর কি হবে? খাঁটি বাংলা শব্দে। প্রশ্ন তোমার বোঝে নাই, এই যে তিনটা স আছে, তিনটা স এর মধ্যে যে কোনো একটা স, তিনটা স এর মধ্যে খাঁটি বাংলা শব্দের মধ্যে কোনটির ব্যবহার নাই? এটা হচ্ছে এই মূর্ধন্য ষ, খাঁটি বাংলা শব্দের মধ্যে এটা ব্যবহার হয় না। উত্তর হচ্ছে এই নাম্বারটা, তোমরা ভুল করতেছো, এই নাম্বারটা হচ্ছে উত্তর, কারণ এটা শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, খাঁটি বাংলা শব্দের ক্ষেত্রে শুধু এই দুইটা ব্যবহার হয়। ওকে ভাইয়া শেষ। এরপরে দেখি কি বলছে, আমার পথ প্রবন্ধে লেখক কিসের জয়গান করেছেন? নিজের সাহিত্য কর্মের, নিজের সত্তার, নিজের সত্যের, কোনটা? আমার পথ হতে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম উনি ওনার মানে আমার পথ প্রবন্ধের মধ্যে উনি বলছেন জয় গান করেছেন নিজের সাহিত্যকর্মের, নিজের সত্তার, নিজের সত্যের, নাকি হচ্ছে সবগুলা? উত্তর হচ্ছে ডি নাম্বারটা, সবগুলা। উনি সবগুলা জয় গান করছেন, নিজের সত্তার গান করছেন, নিজের সত্যের করছেন এবং নিজের সাহিত্যকর্মের গণগান উনি জাস্ট
ওই গল্পের মধ্যে আমার পথ প্রবন্ধের মধ্যে উনি বলে গেছেন, আমার পথ প্রবন্ধের মধ্যে উনি বলে গেছেন। সি নাম্বার, ডি নাম্বারটা উত্তর। ওকে, কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত মানে কবর দেওয়া হয়? হ্যাঁ, ওনাকে সমাহিত করা হয়েছে কোথায়? কলকাতায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে, নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে? কাজী নজরুল ইসলামকে সমাহিত করা হয়েছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। কোন বিশ্ববিদ্যালয়কে সমাহিত করা হয়? হ্যাঁ, উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে তাকে কি করা হয়? সমাহিত করা হয়। যে মসজিদের পাশে আমাদের মানে তোমার হচ্ছে ওসমান হাদিকেও তোমার হচ্ছে ওখানে সমাহিত করা হয়েছে। আমার পথ প্রবন্ধে দাসত্ব বলতে কি বোঝানো হয়েছে? আমার পথ প্রবন্ধের মধ্যে দাসত্ব মানে অন্যের দাস হয়ে যাওয়া, স্লেভ হয়ে যাওয়া, অন্যের অধীনস্থ হয়ে যাওয়া, এই যে অধীনস্থ হয়ে যাওয়া, এটা আসলে কি বোঝানো হয়েছে? পরাবলম্বন কি বোঝানো হয়েছে? দেখো, বুঝো, আগে বুঝতে হবে দাসত্ব মানে কি। দাসত্ব মানে হচ্ছে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, মানে নিজেকে বিলিয়ে দেওয়া, নিজেকে বিলিয়ে দেওয়া। এখন এটা মানে কি? এটা মানে হচ্ছে পরাবলম্বন, মানে কি? পরের অবলম্বনে চলা, মানে পরের নিকটে, মানে পরের কথা মতো চলা। তাহলে মানে কি? আত্মবলম্বন না নিজের কথা মতো চলে। দাসত্ব কখনো নিজের কথা মতো হয় না, সে হচ্ছে অন্যের কথা মতো হয়। তাহলে মানে কি? পরাবলম্বন। উত্তর হচ্ছে এই নাম্বারটা। পরের মতামত অনুসরণ করে চলা, পরকে পীর মানা আর কি, এরকম। তাহলে আমার প্রবন্ধে দাসত্ব বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে এ নাম্বার, পরাবলম্বনকে বোঝানো হয়েছে। পরাবলম্বনকে বোঝানো হয়েছে, উত্তর হচ্ছে এ নাম্বার। ওকে প্রিয় ভাইরা, এই তো পেরে ফেলছো, আলহামদুলিল্লাহ। উত্তর হয়েছে তোমাদের। ওকে ওকে, ঠিক আছে, শেষ। এরপরে আসি ভাই, দেখো এরপরে খেয়াল করো। আমার পথ প্রবন্ধে আলোকে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে কি তৈরি হবে? তোমার ভিতরে যে সত্যটা আছে, তোমার ভিতরে যে সত্তাটা আছে, এটা যদি তুমি প্রকাশ করতে না পারো, তাহলে কি হবে? তুমি পরনির্ভরতা অবলম্বন করবা, তখন কি হবে? অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবা। তাহলে সেই সব করলে উত্তর হচ্ছে আমার কি হবে? পরাবলম্বন হয়ে যাবে। মানুষ কি হয়ে যাবে? পরাবলম্বন হয়ে যাবে। ওকে, যারা যারা ক্লাস শেয়ার দিচ্ছ বা শেয়ার দিবা, তোমাদের সবাইকে পিডিএফটা দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, এই পিডিএফটা ক্লাস তো করছো, উত্তর তো দেওয়া আছে, উত্তর দেওয়া থাকবে না, বাট তোমাদেরকে পিডিএফটা দেবো, তোমরা পিডিএফটা পড়ে ফেলে সুন্দর মতো পড়ে ফেলবা। ওকে, তাহলে কি বা? পরনির্ভরতা, পরনির্ভরতা উত্তর হচ্ছে উত্তর, ঠিক আছে। ওকে, পরে আসি। আমার পথ কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থভুক্ত রচনা? অর্থাৎ আমার পথটা এটা কোনটার মধ্যে ছিল? এটা হচ্ছে রুদ্রমঙ্গল, তার প্রবন্ধের মধ্যে এটার মধ্যে ছিল। রুদ্রমঙ্গলের মধ্যে এটা আমরা পেয়ে থাকি আর কি। আমার পথ এটা ছিল তার রুদ্রমঙ্গল কাব্যগ্রন্থের মধ্যে, সরি, এটা প্রবন্ধের মধ্যে এটা কি ছিল? এটা অন্তর্ভুক্ত ছিল, সেখান থেকে নেওয়া হয়েছে, এটা সেখান থেকে এটা নেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে ভাইয়া, পরে আসি। পরে কি বলতেছে? আমার পথ প্রবন্ধে অনুসারে নজরুলকে স্বাবলম্বী হতে বলেছিলেন বা শিখিয়েছিলেন কে? মানে কাজী নজরুল ইসলামকে স্বাবলম্বী হতে, মানে নিজেকে, নিজের পথ দেখা, নিজেকে চেনা। প্রবন্ধ অনুসারে নজরুলকে স্বাবলম্বী মানে কি? স্বাবলম্বী বলতে বোঝাই, আমরা যখন বলি আমরা আছি, আমরা আছি এটা না বলে বলতে হবে আমি আছি। কোন একটা কাজ যখন বলবো আমরা আছি, তখন আমাকে কি করলাম? সাইড করে দিলাম, সেট করে বাঁচাই ফেললাম। যখন বলবো আমি আছি, তার মানে আমি কাজটা মেন, আমি করব। যখন আমরা কোনো কিছু আন্দোলন করি, সংগ্রাম করি, যখন বলি যে আমরা আন্দোলন করব, তখন এটা দুর্বল হয়ে যায়। যখন বলবো আমি আন্দোলন করব, আমি যখন বলবা, তখন এটা শক্তিশালী বেশি হয়ে যাবে। তো সবাই আমি যখন চলবে, তখন সবাই আসবে। আমরা বলবে না, তখন একজন একটু মানুষ হয়ে যাবে। আমরা মানে কি? সবাই আছি, মানে সবাই যেহেতু আছে, আমি না থাকলেও চলবে। সবাই যেহেতু আছে, আমি না থাকলেও চলবে, এই যে একদম বাদ পড়ে যাবে এভাবে, বুঝছো? তাহলে গান্ধীজি কি শিখেছিলেন? গান্ধীজি শিখেছিলেন আমাদেরকে স্বাবলম্বী হতে, স্বাবলম্বী হতে আমাদের শিখিয়েছিলেন গান্ধীজি। হ্যাঁ, মোহনলাল করমচাঁদ গান্ধী। মাসি পিসি গল্পের চরিত্র কোনগুলা? বলো। এটা আরেকটা কোশ্চেন আসছে, বই যারা তারা পারবা আর কি, যারা বই ভালো মতো পড়ছো। আরেকটা কোশ্চেন আসছে, মাসি পিসি গল্পের চরিত্র কোনগুলা? মাসি পিসি গল্পের চরিত্র কোনগুলা? আহাদি, গণেশ, কৈলাস, কল্যাণী, কৈলাস, আহ্লাদি, কৈলাস, গণেশ। কোনটা? কৈলাস, গণেশ। তো কোনটা উত্তর হবে ভাইয়া?
মাসি পিসি গল্পের চরিত্র কোনগুলা? প্রিয় ভাইরা বলে ফেলো, মাসি পিসি গল্পের চরিত্র কোনগুলা? হ্যাঁ, মাসি পিসি গল্পের চরিত্র কোনগুলা? কৈলাস ডি নাম্বার নাকি কৈলাস গণেশ? দেখি উত্তর কে বলে বলছো। হ্যাঁ, সি নাম্বার উত্তর। একজন বলছো সি নাম্বার কৈলাস আহ্লাদী। এই তো গুড। তাহলে এটা হচ্ছে কি সি নাম্বার, মানে কৈলাস। হ্যাঁ, মাসি পিসি এসেছে কৈলাস, বুরুর রহমান, কৈলাস, যোগু, হ্যাঁ, পর হচ্ছে কি আরোহণ চকিদার। হ্যাঁ, এই 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 নামগুলো আমরা হচ্ছে পেয়ে থাকি আর কি গল্পের মধ্যে। মাসি পিসি, তার বাবা, হ্যাঁ, কৈলাস আহ্লাদী এই গল্পের মধ্যে, মানে কৈলাস একটু জারু টাইপের, আহ্লাদী একটু ভদ্র টাইপের, চুপচাপ বসে থাকে আর কি। তাই কৈলাস আর আহ্লাদী, কৈলাস আর আহ্লাদী। ওকে ওকে ওকে, ঠিক আছে ভাইরা, ঠিক আছে। 60 নাম্বার দেখি। মোরা নয় মরবো, মোরা নয় মরবো উক্তিটি সংকলিত হয়েছে। মোরা নয় বলবো, তবুও তোকে স্বামীর কাছে দিব না, মানে মানে স্বামী মারবে সেজন্য দিবে না। বলো তো, ক্লু দিয়ে দিলাম অলরেডি। মোরা নয় মরবো, মোরা নয় মরবো, কিন্তু কাজ করে তোকে খাওয়াবো, কিন্তু তোকে স্বামীর হাতে দিব না। এই কথাটা কোন গল্প থেকে বলা হয়েছে? তোমরা যারা পড়েছো তারা অলরেডি বুঝে ফেলছো তাই আসলে কোন গল্প থেকে বলা হয়েছে। মোরা নয় মরবো উক্তিটি সংকলিত হয়েছে কোথা থেকে, মানে কোত্থেকে নেওয়া হয়েছে, এটা কোত্থেকে নেওয়া হয়েছে? আমি আবার বলে দিচ্ছি ভাইয়া, রেগুলারলি প্রতিদিন প্রতিদিন আমরা চেষ্টা করব তোমাদের যে ক্লাসগুলো আছে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য, বাংলা, ইংরেজি, ইংরেজি সাধারণ জ্ঞান, গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে সবগুলো একসাথে করে একটা ক্লাস, তোমার ক্লাস দিব, তুমি সুন্দর মতো ক্লাসগুলো করবা প্রত্যেকটা দিন। মানে আগামী 6 দিন সময় আছেন, এই 6টা দিন তুমি কি করবো, 6 দিনে সুন্দর মতো ম্যারাথন ক্লাসগুলোতে শেষ করবো, যাতে করে তুমি অন্তত অন্তত নিজেকে টেকসই করতে পারো, একবার ভর্তি প্রস্তুতির আগে একবার সুন্দর মতো ক্লাসগুলো করতে পারো, কিন্তু কোন পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মাসি বেশি আমার পদ রেঙ্কট নাকি 18 বছর বয়স, প্রতিদিন ক্লাস হবে। হ্যাঁ, প্রতিদিন। ওকে, ঠিক আছে। উত্তর হচ্ছে কি ভাই? উত্তর হচ্ছে মাসি বেশি গল্পের মধ্যে মোরা নয় মরবো, মোরা নয় মরবো উক্তিটি সংকলিত হয়েছে মাসি পিসি থেকে। হ্যাঁ, মাসি পিসির মধ্যে থেকে বলা হয়েছে। ওকে, ঠিক আছে ভাইরা, ঠিক আছে। পরে আসি, পরে কি বলতেছে? আল্লাদিকে, সরি আল্লাদিকে যোগুর কাছে পাঠাতে মাসি পিসি কেন চায়নি? মাসি পিসি যোগুর কাছে, মানে আল্লাদির স্বামীর নাম যোগু, এই যোগুর কাছে তাকে পাঠাতে চায় নাই, কি কারণে? নির্যাতনের ভয়ে, স্নেহের অতিশ অতিশ যে নাকি হচ্ছে দারিদ্রের কারণে এটাকে আল্লাহ যেতে চায়নি বলে? কোনটা? ভাই বলো। আল্লাহদিকে যোগুর কাছে পাঠাতে মাসি পিসি কেন চাইনি? কেন চাইনি? কারণ হচ্ছে মারে প্রচুর মারে, বুঝছো? কলকে পড়া শেখা দিয়েছিল, বুঝছো? কলকে পড়া শেখা দিয়েছিল। কল পরীক্ষা এটাও আসে, মাসিকে আল্লাহদিকে যোগু কি দিয়েছিল? কলকে পড়া মানে শেখা দিয়েছিল একটা। হ্যাঁ, নির্যাতনের ভয়, এই নির্যাতনের ভয়ে মাসি পিসি কষ্ট করবে, ঠিক আছে, বাট আল্লাহদিকে তাদের কাছে পাঠাবে না, এটা তারা পাঠাবে না বলছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, এক্সামের মধ্যে এত সহজ কোশ্চেন আসে ভাই, তুমি বিগত বছর কোশ্চেন গুলো দেখো, দেখবে এক্সামের মধ্যে এত সহজগুলো কোশ্চেন গুলো দিয়ে থাকে। ওকে, বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটা? বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটা? প্রিয় ভাইরা বলো, বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটা? দেখো, লিপি বলতে কি বোঝায়? লিপি বলতে বাংলায় যে অক্ষরগুলো দেখো না, ক, অ, আ, এই লিপিগুলা। এখন দেখো, লিপি দুই ধরনের। বাংলা লিপিটা আসছে ভারতীয় লিপিমালা থেকে, মানে বাংলা ভাষা লিপি যেটা, এটা আসছে হচ্ছে কোথা থেকে? এটা আসছে ভারতীয় লিপিমালা থেকে, ভারতীয় ভারতীয় লিপিমালা থেকে আসছে। আর এই ভারতীয় লিপিমালা দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা। একটা হচ্ছে ব্রাহ্মলিপি, একটা কি, একটা হচ্ছে ব্রাহ্মলিপি, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে খরষ্ঠী লিপি, বুঝছো? এটা খরষ্ঠী, একটা ব্রাহ্মী লিপি। এই যে ব্রাহ্মী লিপি যেটা আছে, ব্রাহ্মী লিপি থেকে বাংলা ভাষাটা আসছে। ব্রাহ্মী লিপি থেকে কি আসছে? বাংলা ভাষাটা আসছে। তাহলে সেই হিসাবে সঠিক উত্তর হচ্ছে ব্রাহ্মী লিপি। কি লিপি? ব্রাহ্মী লিপি। সেই হিসাবে ব্রাহ্মী লিপি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? ওকে ভাইরা, ঠিক আছে। উত্তর বলে বলছে, সেই উত্তর হচ্ছে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি অংশ কয়টা? 3টা অংশ। একটা হচ্ছে নাগর, হ্যাঁ, একটা হচ্ছে নাগর, একটা হচ্ছে কি কুটিল, এটা কুটিল, এটা কুটিল, আর একটা সারদা, আরটা কি, একটা সারদা, হ্যাঁ, সারদা। 3টা অংশ ভাগ আছে, 3টা অংশের মধ্যে কুটিল থেকে আসছে বাংলা ভাষাটা। বাংলা ভাষাটা আসছে কুটিল থেকে।
তাহলে উত্তর হচ্ছে কি, নতুন বাংলা ভাষা নিজস্ব লিপি কোনটা, সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। সেটা কি, সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। ঠিক আছে, ওকে ভাইরা। পরে দেখি, আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক যে ভাষাটা আছে এর অপর নাম হচ্ছে উপভাষা। শেষ। এটা কি, উপভাষা। হ্যাঁ, তাহলে কি বলছে, আঞ্চলিক ভাষার অপর নাম কি? অপর নাম হচ্ছে কি আমার উপভাষা। কি ভাষা? উপভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা, এটা মনে রাখবা। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা, বি নাম্বারটা। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। ওকে, পরে কি বলছে দেখো, সাধু ও চলিত ভাষা রীতির, সাধু ও চলিত ভাষা রীতির পার্থক্যটা। সাধু ও চলিত ভাষা রীতির মধ্যে যে পার্থক্যটা, এটা দৃশ্যমান হয় কোন জায়গাটায়, কোন জায়গাটার মধ্যে দৃশ্যমান হয়? এটা কি বিশেষ্য ক্রিয়াপদের মধ্যে দেখা যায়, নাকি বিশেষণ অব্যয়ের মধ্যে দেখা যায়, নাকি ক্রিয়া সর্বনামের মধ্যে দেখা যায়, নাকি হচ্ছে বিশেষ্য আর বিশেষণ পদের মধ্যে দেখা যায়? কোনটার মধ্যে আসলে দেখা যায়? সাধু ও চলিত ভাষা রীতির পার্থক্যটা আসলে কোন জায়গায় দেখা যায় বলি তোমাকে। দেখো, সাধু ও চলিত ভাষা রীতির পার্থক্যটা বোঝানো যায়, এটা ক্রিয়া, এটা সি নাম্বারটা, ক্রিয়া সর্বনামের পদের মধ্যে দেখা যায়। কিরকম? সাধু ভাষার মধ্যে খেয়াল করো, সাধু ভাষার মধ্যে আর চলিত ভাষার মধ্যে খেয়াল করো, সাধু আর চলিত ভাষার মধ্যে পার্থক্যটা কোথায়? সাধু ভাষার মধ্যে আমরা বলি করিতেছেন, করিতেছেন, হ্যাঁ করিতেছেন। আর চলিত ভাষা আমরা কি বলি? করতেছে। এখন দেখো, করিতেছেন, করতেছে, পার্থক্য বোঝা যাচ্ছে? তার মানে চলিত ভাষায় ক্রিয়াপদটা, যে ক্রিয়াপদটা মানে ক্রিয়া মানে কি, কাজ, এই যে এই পদটা ছোট হয়ে যাচ্ছে। আর সাধু ভাষা এটা বড়, মানে সংক্ষিপ্ত, এটা সম্পূর্ণ আছে, এটা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তার মানে পার্থক্য এখানে ক্রিয়াপদের মধ্যে পার্থক্য হচ্ছে। আবার সাধু ভাষার মধ্যে সর্বনামের মধ্যে আমরা বলি তাহারা, কি বলি? তাহারা বলি। আর চলিত ভাষার মধ্যে আমরা বলি তারা, কি বলি? তারা বলি। দেখো, তাহারা ছিল হয়ে গেছে কি তারা, তাহারা ছিল কি হয়ে গেছে? তারা হয়ে গেছে। তার মানে পার্থক্য এখানে দেখা যাচ্ছে। তাহলে এর তাহারা হচ্ছে সর্বনাম, আর করিতেছে, করতেছে, এটা হচ্ছে ক্রিয়া। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া সর্বনামের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে যে আসলে পার্থক্যটা কোথায়। তাহলে সাধু চলিত ভাষার মধ্যে পার্থক্য কোন পদে বেশি হয়? এটা হচ্ছে আমার ক্রিয়া ও সর্বনামের পদে সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায়, সবচেয়ে বেশি পার্থক্য আমার দেখা যায়। উত্তর পেয়ে গেছি আমরা, ঠিক আছে, উত্তর আমরা পেয়ে গেছি। ওকে, আজকের ক্লাসে, ম্যারাথন ক্লাসে হয়তো সর্বশেষ কোশ্চেন হচ্ছে এটা, আমি চাইবো যে বা যারা আছো সবাই, ইচ এন্ড এভরিওয়ান, সকলেই হচ্ছে উত্তরটা দিবা, যে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি আমরা জানি স্বরবর্ণ কয়টা? 11টা, বা উত্তর 11টা হয় না। মৌলিক স্বরবর্ণ মানে কি, মৌলিক গুলা কোনগুলা? মৌলিক কয়টা? 12টা, 7টা নাকি 9টা? বলো প্রিয় ভাইরা, সবাই এইচ এন্ড এভরিওয়ান যারা যারা আমার সাথে যুক্ত আছে সবাই দিবা, যে ক্লাসের উত্তরটা সবাই দিবা, যে তোমার হচ্ছে এই উত্তরটা কি হবে। তোমার হচ্ছে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টা? 11টা, 12টা, 7টা, 9টা? হ্যাঁ, সাধু ভাষা একটু বেশি স্টাইলিশ মানে আর কি। হ্যাঁ, প্রিয় ভাইরা বলো তো, সাধু বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টা? উত্তর 11, 12, 13, মানে 11, 12, 7 নাকি 9? দেখি উত্তর সবাই দিছো 7টা, সবাই অলরেডি 7টা দিয়ে ফেলছে। নাদিয়া নেহা, রাসু বলছো, ওকে, পুষ্পিতা দত্ত, পরে হচ্ছে সুমাইয়া ইসলাম, হ্যাঁ রাসু। ওকে, তাহলে তোমরা উত্তর অলরেডি দিয়ে ফেলছো। উত্তর কোনটা? এটা হচ্ছে 7টি। উত্তর কয়টা? 7টি। একটা হচ্ছে অ, এটা হচ্ছে আ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে রসাউ, একটা হচ্ছে কি অ আ রসাউ, একটা হচ্ছে ও, একটা হচ্ছে এ, আর হচ্ছে এই অ জফল আখা। এই 7টা, এটা হচ্ছে ও। হ্যাঁ, ও, এই 7টা হচ্ছে কি মৌলিক স্বরধ্বনি। এই 7টা মৌলিক স্বরধ্বনি পরীক্ষা আসে। আর আজকে তোমাদের যারা ক্লাসে ছিলা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, বুঝছো, থ্যাংক ইউ দিলাম তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আবার এই সময় ক্লাস হবে, সবাই মিলে একসাথে তুমি করবা, তোমাদের ফ্রেন্ড যারা ছিল তাদের সবাইকে একসাথে নিয়ে আসবা, ক্লাসগুলো করবা, যাতে ভর্তি পরীক্ষায় টপ 100 এর মধ্যে, বুঝছো, টপ 100 এর মধ্যে থাকতে পারো। এই প্রতিজ্ঞা করে আমরা নামছি, কিন্তু 6 দিন সময় আছে, 6 দিন সময় ভালো মতো প্রিপারেশন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে টপ 100 এর মধ্যে পজিশন আসে।
রেজাল্ট শিটের মধ্যে যাতে তোমার মেরিট পজিশন 100-র মধ্যে থাকে, 100-র মধ্যে থাকে। ঠিক আছে ভাইরা, তো তোমাদের প্রতি অনেক 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 শুভেচ্ছা, অনেক দোয়া রইলো। তোমরা সামনে পরীক্ষা দিতে যাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে, ভালো পজিশন, ভালো কলেজে পড়াশোনা করো, দোয়া করি। নিয়মিত 6 দিন সময় আছে, 6টা দিন এক উৎসর্গ করে দাও নিজের কাছ থেকে, মনে করো 6টা দিন নাই, পরিশ্রম করতে থাকো, সৃষ্টিকর্তা অবশ্যই পুরস্কার দিবেন, ভালো একটা পজিশন তুমি নিতে পারবে ইনশাল্লাহ, ভালো একটা পজিশন। দেখা হবে পরবর্তীতে ক্লাসে, আগামীকাল ক্লাস হবে, ক্লাসে দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। আজকে এ পর্যন্ত রাখতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।